আসসালামু আলাইকুম। তোমরা সবসময় আমাকে কমেন্ট সেকশনে বিভিন্ন ড্রামা সাজেস্ট করতে থাকো। তবে দুঃখের বিষয় হচ্ছে তোমাদের বলা প্রতিটা ড্রামাই অনেক পুরনো এবং অনেক বড়। আর এত বড় ড্রামা এক্সপ্লেন করতে গেলে আমি নিজেই বিরক্ত হয়ে যাই। 50-60 পার্টের একটা ড্রামা, তাও প্রতিটা পার্ট 45 মিনিট করে। আর আমি খেয়ালও করে দেখেছি এত বড় ড্রামাগুলোর ভিউয়ার্স তেমন একটা থাকে না। প্রথম পার্টে ভালো ভিউ হলেও শেষের দিকে অনেকটা কমে যায়, যে কারণে আমি নিজেও এত বড় ড্রামা এক্সপ্লেন করার আগ্রহ পাই না। তোমাদেরকে এই বিষয়টা খুলে বলার কারণ হচ্ছে তোমরা দয়া করে আমাকে পুরনো বড় ড্রামাগুলো সাজেস্ট করা বন্ধ করো। আমি চাই তোমাদের বলা ড্রামাগুলো এক্সপ্লেন করতে, কিন্তু তোমরা এমন সব ড্রামা সাজেস্ট করো যেগুলো আসলে এক্সপ্লেন করা সম্ভব না, মানে আমার পক্ষে সম্ভব না। যা হোক, অনেকগুলো কথা বলে ফেলেছি। চলো নতুন আর একটা ড্রামা দেখে আসা যাক, যেটা অবশ্যই অনেক বড়। তাই তোমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ড্রামাটাকে শেষ হওয়ার জন্য। তো আর বেশি কথা না বাড়িয়ে ড্রামার এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের সমুদ্রের মধ্যে একটি জেলেদের নৌকা দেখানো হয়, যে নৌকাতে আমরা কিউট একটা মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম হাইসি। সে তার বাবা আর চাচাদের সাথে সমুদ্রে এসেছে। তারা ছিল এই রাজ্যের রিফিউজি, আর এই রাজ্যে থাকার জন্য তাদেরকে প্রতি বছর লুমিনাস পার্ল ট্যাক্স দিতে হতো, যে পার্লগুলো আসতো মারমেইডের চোখের পানি থেকে। প্রতি বছরই কোনো না কোনো পরিবার তাদের বাচ্চাদের নিয়ে সমুদ্রে আসে এবং মারমেইডের সামনে সেই বাচ্চাকে মেরে ফেলে মারমেইডকে কান্না করায়। এতে করে মারমেইডের চোখের পানি থেকে লুমিনাস পার্ল হয়। সেই পার্লগুলো কালেক্ট করে তারা রাজাকে ট্যাক্স দেয়। অনেক কাহিনী বলে ফেলেছি, এবার মূল কাহিনীতে আসা যাক। হাইসি নৌকা থেকে ঝাঁপ দেয় মারমেইডের খোঁজে। সে সমুদ্রের অনেকটা গভীরে চলে যায় এবং মারমেইডের দেখাও পেয়ে যায়। হাইসি তো অবাক হয়ে মারমেইডকে দেখছিল। মারমেইডটি অনেক সুন্দর ছিল। হাইসি যখন মারমেইডের দিকে নিজের হাত বাড়ায়, মারমেইড তার হাত হাইসির হাতে রাখে। আর হাইসির হাতে হাত রেখে মারমেইড বুঝতে পারে হাইসি মারমেইডের চোখের পানি থেকে লুমিনাস পাল উদ্ধার করতে এসেছে। আর তাই মারমেইডটি রেগে হাইসির হাত ধরে উপরে উঠিয়ে দেয়। হাইসি নৌকায় উঠে আসে, তবে হাইসির পিছু পিছু মারমেইডটিও উঠে এসেছিল। হাইসি খুশি হয়ে মারমেইডকে তাদের দিকে ডাকছিল। হাইসির চাচা তখন তার বাবাকে বলে এটাই সময়। তার বাবার হাত কাঁপছিল, কেননা এখন সময় এসেছিল হাইসিকে মেরে ফেলার। হাইসিকে না মারলে তো মারমেইড কান্না করবে না। হাইসির বাবা হাইসির গলা টিপে ধরে, আর যেটা দেখে মারমেইড কান্না করতে থাকে। হাইসি এই বিষয়টা হয়তো জানতো না। আচমকা এমন আক্রমণ হয়, হাইসি চিৎকার করে কান্না করতে থাকে। এদিকে হাইসির অন্য চাচারা চলে গিয়েছিল পানির নিচে। মারমেড কান্না করছিল আর তার থেকে লুমিনাস পার্ল হচ্ছিল, যেটা তারা সমুদ্রের নিচ থেকে কালেক্ট করে নিচ্ছিল। তবে হাইসি নিজেকে বাঁচানোর জন্য তার বাবার হাতে কামড় বসিয়ে দেয়। এতে করে তার বাবার হাত কেটে যায়। তার বাবা হাত ঝাড়া দিতে গেলে হাতটা পানির মধ্যে চলে যায়, আর হাইসির বাবার রক্ত পানিতে ধুয়ে যায়। হাইসির বাবা তাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে থাকে, আমার আর কোনো উপায় ছিল না, তুমি তো আমাদের বিষয়ে সবই জানো। তখনই হাইসি তার বাবাকে দেখায় দূর থেকে বিশাল একটা ঢেউ আসছে। এটা আসলে ছিল শার্কদের ঢেউ। হাইসির বাবার রক্তের গন্ধে সেখানে প্রচুর শার্ক চলে এসেছিল, যাদের এক ঝটকায় হাইসিদের নৌকা উল্টে যায়। হাইসির বাবা কোনোভাবে হাইসিকে সেই উল্টানো নৌকার উপর তুলে দেয়, তবে হাইসির বাবাকে একটা শার্ক তুলে নিয়ে যায়। হাইসি তার বাবার জন্য আবারও পানিতে ঝাঁপ দেয়, তবে সে তো তার বাবাকে পায় না, বরং একটা শার্ক তাকেই খেয়ে নিচ্ছিল। হাসি নিজের চোখ ঢেকে ফেলে, তবে যখন চোখ খোলে সে তার সামনে ওই মারমেইডকে দেখতে পায়। সিন এখানে কাট হয়, দেখা যায় হাইসি নৌকাতেই ভাসছিল। হাইসির যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় তার হাতের মধ্যে কিছু একটা জ্বলজ্বল করছে। সেখানে হাইসির বাবা বা চাচা কারো কোনো চিহ্ন ছিল না, মানে তাদের তিনজনকেই শার্ক খেয়ে ফেলেছে। হাইসির বোটের মধ্যে সেই লুমিনাস পার্লগুলো ছিল। এরপরেই আমাদের হাইসির গ্রামের দৃশ্য দেখানো হয়। রাজা সৈন্যরা সবার উপর অত্যাচার করছিল, কেননা তাদেরকে যেসব পার্ল দেয়া হয়েছিল সেই পার্লগুলো সৈন্যদের পছন্দ হয়নি। তারা সবাইকে মেরে ফেলার হুকুম দেয়। তবে তখনই সেখানে হাইসি চলে আসে, আর সে বড় বড় সুন্দর পার্ল নিয়ে এসেছিল, যেগুলো দেখে সেখানকার সৈন্যদের লোভ হয়ে যায়। হাইসির মা দৌড়ে এসে হাইসিকে জিজ্ঞাসা করে, তুমি একা কেন ফিরে এসেছো? তোমার বাবা বা চাচারা কোথায়? হাসি তখন জানায় সবাইকে শার্ক খেয়ে ফেলেছে। সেখানে একটা কান্নার রোল পড়ে যায়। তবে সেখানকার জেনারেল অন্য সৈন্যদের বলে, তোমরা কি কোনো পার্ল পেয়েছো?
ওইসব সৈন্যরা বললে, জেনারেল, আমরা কোনো পার্ল পাইনি। মানে ওই জেনারেলের এই পার্লগুলো এত পছন্দ হয়েছে যে তারা রাজাকে এগুলো দিবে না, নিজেরাই আত্মসাৎ করবে। এবং তারা হাইশির গ্রামবাসীকে মারতে শুরু করে। জেনারেল যখন হাইশির মাকে মারছিল, হাইশি তার মাকে বাঁচাতে জেনারেলকে মেরে ফেলে। সে জালের কাঠি দিয়ে জেনারেলের গলা কেটে দেয়। অন্যান্য সৈন্যরা তখন হাইশিকে তাড়া করতে শুরু করে। হাইশি তাদের থেকে কোনোভাবে পালাচ্ছিল, আর পালাতে পালাতে সে একটা জায়গায় গিয়ে ছিটকে পড়ে যায়। তখন আমরা সেখানে মাস্ক পরা একটি লোককে দেখতে পাই। এই লোকটির নাম জিয়ান। হাইশি তো জিয়ানের উপর আক্রমণ করতে যাচ্ছিল, তবে জিয়ান হাইশিকে তার লুমিনাস পার্লগুলো দিয়ে দেয়। এতে করে হাইশি কিছুটা শান্ত হয়। জিয়ান হাইশিকে বলে, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। হাইশি জিয়ানকে জিজ্ঞাসা করে জিয়ান হাইশির মাকে রক্ষা করতে পারবে কিনা। জিয়ান তখন বলে, আমি তোমাকে কথা দিতে পারি, তবে তুমি যদি আমার সাথে যেতে চাও তোমাকে কিন্তু সবসময় ছেলেদের বেশে থাকতে হবে, এবং আমি তোমার নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবো না। হাইশি তখন বলে, তুমি যদি আমার মাকে বাঁচাতে পারো তাহলে আমি তোমার সব কথাই রাজি। জিয়ান তখন হাইশিকে তার ঘোড়ার গাড়িতে তুলে দেয় এবং জিয়ানের সাথে থাকা ছোট্ট একজন সৈন্যকে বলে হাইশির মা এবং গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যেতে। এই ছেলেটিকেও জিয়ান 4 বছর আগে কোনো একটা যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে এসেছিল। আর এরপর জিয়ান হাইশিকে নিয়ে রওনা দেয়। যাত্রাপথে হাইশির যখন ঘুম ভাঙে, সে জিয়ানকে জিজ্ঞাসা করে জিয়ান মাস্ক পরে কেন থাকে। জিয়ান হাইশিকে জিজ্ঞাসা করে সে ভয় পাচ্ছে কিনা। হাইশি মাথা নাড়লে জিয়ান তার মাস্কটা খুলে ফেলে। তখন আমরা দেখতে পাই জিয়ান তো অনেক হ্যান্ডসাম একটা ছেলে। সেই এই ড্রামার মেইন লিড। হাইশি মুচকি হেসে আবারও শুয়ে পড়ে। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদেরকে এই রাজ্যের রাজাকে দেখানো হচ্ছিল। রাজার নাম ছিল জু, যে শিকারে এসেছিল। আর রাজার ব্যবহারে বোঝা যাচ্ছিল সে প্রচন্ড অত্যাচারী আর খামখেয়ালি একজন রাজা। সে একটা হরিণকে দেখে তার পিছনে ছুটতে শুরু করে। তবে ছুটতে ছুটতে জঙ্গলের কিছুটা ভিতরে যেতেই রাজার দলের উপরে অন্য একটা দল হামলা করে দেয়। যে দল হামলা করেছিল এরা ছিল প্রিন্স ই নামে একজনের দল। সেই রাস্তা দিয়ে জিয়ানের গাড়ি আসছিল। হাইশি জানালা দিয়ে বাইরে উঁকি মারলে সেখানে দুটো ঘোড়া দেখতে পায়, যেটা জিয়ানকে বলার সাথে সাথে জিয়ান গাড়ি থামিয়ে নিচে নেমে আসে এবং সে গারোয়ানকে বলে হাইশিকে নিয়ে প্যালেসে ফিরে যেতে। আর জিয়ান ঘোড়া নিয়ে সেখানে ছুটে যায় যেখানে রাজার উপর আক্রমণ করা হয়েছিল। রাজাকে তো প্রায় ধরাশায়ী করে ফেলেছিল অন্যান্য সৈন্যরা, তবে জিয়ান সঠিক সময় সেখানে চলে আসে আর সে রাজাকে প্রোটেক্ট করছিল। জিয়ান ছিল রাজার সিক্রেট এজেন্ট। সে সবসময় গোপনে রাজাকে প্রোটেক্ট করত, যে কারণে সে কোনো মিশনে গেলে মাস্ক পরে থাকতো, যাতে তাকে কেউ চিনতে না পারে। এদিকে গারোয়ান যখন হাইশিকে নিয়ে যাচ্ছিল, তখন তাদের উপরে দুজন সৈন্য আক্রমণ করে দেয়। গারোয়ান তখন হাইশিকে ঘোড়া ছুটিয়ে অন্যদিকে পাঠিয়ে দেয়। তবে হাইশি তো ঘোড়ায় চড়ে অভ্যস্ত ছিল না, সে ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং সেখানে চলে আসে যেখানে জিয়ানের সাথে ওই সৈন্যদের যুদ্ধ হচ্ছিল। একজন সৈন্য রাজাকে মেরে ফেলছিল। হাইশি ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে রাজাকে বাঁচায়। সেখানে যুদ্ধ করার সময় জিয়ানের মাস্কও ভেঙে যায়। এতে করে সেখানকার সৈন্যরা জিয়ানের আসল পরিচয় জানতে পেরে যায়। একটা তীর রাজার দিকে যাচ্ছিল। জিয়ান তখন তার তলোয়ার দিয়ে তীরটাকে কেটে ফেলে। এতে করে তীরের সামনের দিকটা জিয়ানের লাগে এবং পেছনের দিকটা রাজার। তবে যে দিকটা জিয়ানের লেগেছিল সেই দিকটা ছিল বিষাক্ত। যা হোক, সৈন্যরা জিয়ানের সাথে না পেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর হাইশি জানতে পারে সে যাকে বাঁচিয়েছে সেই রাজ্যের রাজা। তখন তো হাইশির প্রচন্ড রাগ হতে থাকে, কারণ রাজার জন্যই তো তাদের গ্রামবাসীদের এমন অবস্থা। তার বাবা আর চাচাদের মৃত্যু হয়েছে। তাই হাইশি নিজের হাতে একটা পাথর তুলে নেয়। সে রাজার মাথায় আঘাতই করতে যাচ্ছিল, তবে জিয়ান তাকে ধরে ফেলে। আর রাজা এই বিষয়টা বুঝতেও পারে না। রাজা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, হাইশি প্রচন্ড রাগ নিয়ে রাজার দিকে তাকিয়েছিল। তবে জিয়ান কিছু বলার আগে সেখানে অজ্ঞান হয়ে যায়। জিয়ানকে তার প্যালেস জিফিং প্যাভিলিয়নে নিয়ে আসা হয় এবং ডাক্তার জানায় যেহেতু তার বিষাক্ত তীর লেগেছে, তাই যে জায়গাটুকুতে তীর লেগেছে সেই জায়গার চামড়া কেটে বাদ দিয়ে দেওয়া হয়। সারা রাত ধরে হাইশি জিয়ানের ঘরের সামনে বসেছিল। সকালবেলা জিয়ান যখন কিছুটা সুস্থ বোধ করে বের হয়ে আসে, সে দেখতে পায় হাইশি তার ঘরের সামনেই বসে আছে। জিয়ান তখন হাইশিকে বলে, তুমি তো বুঝতেই পারছো তোমার জীবনের কোনো নিরাপত্তা থাকবে না, তুমি চাইলে এখনো ফিরে যেতে পারো। তবে হাইশি জানায় সে বড় হয়ে জিয়ানের উপকারের প্রতিদান দিতে চায়, সে তার কথা থেকে সরে যাবে না। জিয়ানের হাইশির এই জেদটা ভালো লাগে।
তাই সে হাইশিকে নিজের স্টুডেন্ট হিসেবে গ্রহণ করে। এরপর সে হাইশিকে নিয়ে বের হলে সামনে সেই বাচ্চা ছেলেটার সাথে দেখা হয়। এই ছেলেটার নাম ছিল জুইং। জিয়ান জুইংকে বলে, হাইশিকে এখন থেকে তোমার ছোট ভাইয়ের মতো দেখো। এটা বলে সে চলে যায়। জুইং তখন খুশি হয়ে হাইশিকে বলে, আমি সবসময় চাইতাম আমার একটা ছোট ভাই হোক। আজ থেকে তুমি আমার ছোট ভাই, আমরা ফ্যামিলি। হাইশি অস্থির হয়ে জিজ্ঞাসা করে তার মায়ের কি অবস্থা। জুইং জানায় হাইশির মা ঠিক আছে। জুইং হাইশিকে একটা জালের কাঠি দিয়ে বলে, তোমার মা তোমাকে এটা পাঠিয়েছে। হাইশি এটা দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। পরদিন থেকে শুরু হয় হাইশির শিক্ষা। পড়াশোনা থেকে শুরু করে মার্শাল আর্ট, সমস্ত কিছুই হাতে কলমে হাইশিকে শিক্ষা দেয় জিয়ান। আর সাথে ছিল জুইং। তবে এই শিক্ষার পাশাপাশি হাইশিকে তার আবেগ একটু নাড়াচাড়া দেয়। মানে হাইশির জিয়ানকে দেখে প্রেম প্রেম ভাব জাগে। সে মাঝে মাঝে মুগ্ধ হয়ে জিয়ানকে দেখত। এভাবেই দিন কেটে যায় এবং আমাদের কিউট ছোট্ট হাইশি বড় হয়ে যায়। জিয়ান কোনো একটা মিশন সেরে প্যালেসে ফেরে। হাইশি জিয়ানকে দেখে দৌড়ে তার কাছে যায়, তবে জিয়ান হাইশিকে ইগনোর করে রুমে চলে যায়। হাইশি বুঝতে পারে কোনো একটা ঝামেলা আছে। সে জিয়ানের পিছু পিছু যখন রুমে যায়, দেখতে পায় জিয়ানের হাতে আঘাত লেগেছে। সে তখন জিয়ানকে বলে এরপর থেকে কোনো মিশনে গেলে তাকে নিয়ে যেতে। সে জিয়ানকে যত্ন সহকারে ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর বলছিল এখন সে বড় হয়ে গিয়েছে। জিয়ান যদি চায় তাহলে তার সমস্ত মিশনে হাইশি তাকে সাহায্য করবে। তবে জিয়ান হাইশিকে কড়াভাবে বলে দেয় হাইশি যেন কখনোই প্যালেস থেকে না বের হয়। এরপরেই আমাদের জুকে দেখানো হয়। জু যেহেতু খামখেয়ালি ছিল, তাই জুয়ের ইউনুস সবসময় তাকে ভয়ে ভয়ে কথা বলতো। সে জুকে জিজ্ঞাসা করছিল জু গোসল দিবে কিনা। তবে জু ঝাড়ি মেরে বলে, তুমি এখন ঠিক করে দিবে আমি কি করব না করব। মানে সে না কুচো শাশুড়ির মতো সবসময় সব কথাই দোষ ধরতে থাকতো। যা হোক, ইউনুস জুকে জানায় আজ ল্যান্টার্ন ফেস্টিভ্যালের দিন। আর এই কথাটা বলতেই জু তার কল্পনায় হারিয়ে যায়। জু আর জিয়ান দুইজন বেস্ট ফ্রেন্ড। কোনো একটা ল্যান্টার্ন ফেস্টিভ্যালের দিন তারা বেশ স্বাভাবিকভাবেই ফেস্টিভ্যালে যায়। তবে হঠাৎ করে জুয়ের সেখানে একটা মেয়েকে ভালো লেগে যায়। জু দৌড়ে গিয়ে টান দিয়ে ওই মেয়েটির মাস্ক খুলে ফেলে। আর মেয়েটি দেখতে সত্যি অনেক অসাধারণ ছিল। আর সে একটা ড্রাগনের পেন্টেন্ট পরেছিল। যা হোক, ওই মেয়েটি ঝাড়ি মেরে জুকে অসভ্য বললে জু নিজের পরিচয় দেয়। সে এই রাজ্যের ইম্পেরিয়ার। সাথে জু এই মেয়েটিকে বলে, আমি আপনাকে চিনি, আপনি তো জুনিয়ানের প্রিন্সেস জিজান। মেয়েটি অপ্রস্তুত হয়ে নিজের মুখ ঢেকে ফেলে। জু প্রিন্সেস জিজানকে দেখে প্রথম দেখায় ভালোবেসে ফেলে। এরপর আমাদের জিয়ানকে দেখানো হয় হাইশি জিয়ানের জন্য একটি স্যুপ বানিয়ে এনেছিল। জিয়ান তখন বলে, আজ ল্যান্টার্ন ফেস্টিভ্যালের দিন, তুমি জুইং এর সাথে মেলায় ঘুরতে যাও। হাইশি তখন বলে, আপনি না গেলে আমি যাচ্ছি না, আমি বরং কিচেনে যাই, আপনার জন্য একটা ট্র্যাডিশনাল ফুড রান্না করি, যেটা এই ফেস্টিভ্যালের দিন খাওয়া অনেক শুভ। জিয়ান তখন আর কোনো কথা বলে না। তবে তখনই সেখানে শাওজি আসে। শাওজি জিয়ানকে জানায় ইম্পেরিয়ার জু ল্যান্টার্ন ফেস্টিভ্যালে যাবে। তবে তার ইচ্ছা সে কোনো সেনাবাহিনী নিয়ে যাবে না, খুব সাধারণভাবে যাবে। আর সে জিয়ানকে আদেশ করেছে যেন কোনো সেনাবাহিনী না নিয়ে যায়। তবে জিয়ান শাওজিকে বলে গোপনে তাদেরকে ফলো করতে থাকার জন্য। তার উপর যেহেতু রাজার নিরাপত্তার দায়িত্ব ছিল, সে তো সেটা হেলাফেলা করতে পারে না। এরপরেই দেখা যায় জিয়ান আর জু ল্যান্টার্ন ফেস্টিভ্যালে এসেছে। আর ল্যান্টার্ন ফেস্টিভ্যালে এসে জু আবারও ইমোশনাল হয়ে যায় প্রিন্সেস জিজানের কথা চিন্তা করে। এদিকে জুইং আর হাইশিও মেলায় এসেছিল। জুইং এর এই মেলার একটা রেস্টুরেন্টে ডিউটি ছিল, আর সে ওই ডিউটি বাং করে হাইশির কাছে এসেছে। সে হাইশিকে বলছিল এখানে অনেক সিঙ্গেল ছেলে মেয়ে আছে, আমি তোমাকে নিয়ে ভয় পাচ্ছিলাম। হাইশি তখন বলে, তুমি কি ভয় পাচ্ছিলে কেউ আমাকে ঠকিয়ে দিবে? জুইং তখন মজা করে বলে, আরে না, তুমি কাউকে ঠকিয়ে দিবে সেই ভয় পাচ্ছিলাম। হাইশি তখন রেগে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়ান আর জু যেদিক থেকে আসছিল তাদেরকে পেছন থেকে কিছু লোক ফলো করছিল। তারা একটা রেস্টুরেন্টের সামনে আসে, যেখানে আসার পর জুয়ের আবারও প্রিন্সেস জিজানের কথা মনে পড়ে যায়। এখানে বসেই প্রিন্সেস জিজান আর সে কোনো এক ল্যান্টার্ন ফেস্টিভ্যালে খাবার খেয়েছিল। এখান থেকে আমরা বুঝতে পারি প্রিন্সেস জিজান আর জুয়ের মধ্যে পরে ভালোবাসা হয়েছিল। জু এখানে আসে এবং সেই সেম ডিশ অর্ডার করে যেটা সে প্রিন্সেস জিজানের সাথে এখানে বসে খেয়েছিল। জিয়ান তখন জুকে বলে দ্রুত খাবারটা শেষ করতে, তাদেরকে প্যালেসে ফিরে যেতে হবে। তবে জু জিয়ানের কথায় একদমই পাত্তা দিচ্ছিল না। এদিকে হাইশি আর জুইং একটা জায়গায় দাঁড়িয়ে বাজি পোড়ানো দেখছিল।
হঠাৎ হাইশির পাশ দিয়ে কেউ একজন চলে গেলে হাইশির ওই লোকটিকে সন্দেহ হয়, আর হাইশি ওই লোকটির পিছু পিছু চলে যায়। জুইং সেখানে একটি সুন্দরী মেয়েকে দেখে ক্রাশ খেয়ে যায়। এই মেয়েটি আসলেও সুন্দর ছিল। মেয়েটির পরিচয় একটু পরেই পাওয়া যাবে। যা হোক, জুইং এর পায়ের উপর লাল সুতা পড়ে, যেটা তুলে উপরে তাকাতেই সে ওই মেয়েটিকে আর খুঁজে পায় না। এদিকে কিছু সৈন্যরা জিয়ান আর জুয়ের উপর আক্রমণ করে দেয়। জিয়ান ওইসব সৈন্যদের সাথে তো ফাইট শুরু করে। সেখানে হাইশি আসে, যে জুকে দেখে প্রচন্ড রেগে যায়। হাইশি ছোট থেকে এখনো পর্যন্ত জুকে প্রচন্ড ঘৃণা করত। সে জুয়ের উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে আরেকজন সৈন্য এসে হাইশির উপর আক্রমণ করে দেয়। সেখানে হাইশির মাস্কও খুলে পড়ে যায়। জিয়ান যখন দেখতে পায় হাইশি সেখানে এসেছে, সে দ্রুত হাইশির কাছে আসে হাইশিকে প্রোটেক্ট করার জন্য। জু তখনও আরামসে তাদের মারামারি দেখছিল আর ভাবছিল, বাহ, ইন্টারেস্টিং তো। একটু পরে সেখানে জুইং আসলে জিয়ান জুইংকে বলে হাইশিকে নিয়ে প্যালেসে ফিরে যাও, আর সে ওই সৈন্যদের নিয়ে মেলা থেকে বের হয়ে যায়। এরই মধ্যে শাওজি অন্য সৈন্যদের নিয়ে চলে এসেছিল। রাজা শাওজিকে জিজ্ঞাসা করে এই ছেলেটিকে। শাওজির সাথে সাথে হাঁটু গেড়ে বসে বলে সে জিয়ানের সবচেয়ে ছোট স্টুডেন্ট, সে যদি কোনো উল্টাপাল্টা করে থাকে তার হয়ে মাফ চাচ্ছি। জু এতদিন পর্যন্ত হাইশির সম্পর্কে কিছুই জানতো না। যা হোক, জিয়ান ওইসব সৈন্যদের নিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে, আর সে জঙ্গলের মধ্যে এসে বলে তোমরা এইভাবে মৃত্যু ডিজার্ভ করো না, তবে তোমরা যে কাজ করেছো তাতে তোমাদের বাঁচিয়ে রাখা যাবে না। জিয়ান সেখানে সমস্ত সৈন্যদের মেরে ফেলে। আসলে এই হামলাটা জিয়ানের উপরই হয়েছিল, আর এটা করিয়েছিল জেনারেল সু। জেনারেল সু মনে করতো জিয়ানের কারণে তার বাবার মৃত্যু হয়েছে, যেটার প্রতিশোধ নেওয়ার জন্য সে জিয়ানের উপর আক্রমণ করিয়েছিল। জেনারেল সু এর সৈনিক অবাক হয়ে জিজ্ঞাসা করছিল, সে তো কোনো সৈন্যকে বাঁচিয়ে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারত। জেনারেল সু তখন বলে আমার মনে হয় জিয়ান বুঝতে পেরেছে ওইসব সৈন্যদের আমি পাঠিয়েছি। সে এটাও বুঝতে পেরেছে ওইসব সৈন্যদের তাকে মারার জন্য পাঠানো হয়েছে, তবে এই ব্যাপারে সে চুপ থাকতে চায়। জেনারেল সু এই বিষয়টা নিয়ে ভয় পেয়ে যায় যে জিয়ান কি করতে চাচ্ছে। সে জানে জেনারেল সু তাকে মারার জন্য চেষ্টা করছে, তাও সে চুপ কেন। এরপরে আমাদের জুইংকে দেখানো হয় যে জিয়ানের ঘরে ওষুধ নিয়ে যেতে ভয় পাচ্ছিল, কারণ সে ডিউটি না করে মেলায় ঘোরাঘুরি করছিল। সেখানে হাইশি আসে এবং জুইং এর মজা নিয়ে বলে আমি এই ওষুধগুলো মাস্টারের ঘরে নিয়ে যাচ্ছি। হাইশি যখন ওষুধগুলো নিয়ে জিয়ানের ঘরে যায়, জিয়ান তখন খালি গায়ে ছিল, যেটা দেখে হাইশির গরম লাগতে শুরু করে। আরে বাবা, আসলেও গরম লাগছিল। হাইশি দ্রুত ওষুধগুলো রেখে বের হয়ে আসতে যাচ্ছিল। জিয়ান তখন ড্রেস পরে বের হয়ে আসে এবং হাইশিকে যাওয়ার অনুমতি দেয়। হাইশি কোনোভাবে রুম থেকে বের হয়ে আসে, তবে একটু পরে দেখা যায় ল্যান্টেন ফেস্টিভ্যালে জিয়ান আর হাইশি দাঁড়িয়ে আছে। হাইশি সেখানে মেয়েদের বেশে ছিল, আর জিয়ান হাইশিকে কিস করে দেয়। তবে এটা ছিল হাইশির স্বপ্ন। সে লাফিয়ে উঠে চিন্তা করতে থাকে এসব উল্টাপাল্টা কি ভাবছে সে দ্রুত নিজের হাত মুখ ধোয়ার জন্য ওঠে, তবে পানির মধ্যেও সে জিয়ানের খালি গায়ের সে প্রতিচ্ছবি দেখতে পায়। সে তখন দ্রুত পানিটা ঘুরিয়ে দিয়ে চিন্তা করে তার মস্তিষ্কের মধ্যে শয়তান ঢুকেছে, তার এখন 200 বার রুলস কপি করতে হবে। সকালবেলা জিয়ান যখন হাইশির সামনে আসে, হাইশি জিয়ানকে দেখে অনেক লজ্জা পাচ্ছিল। জিয়ান তখন বলে তোমার কি ঠান্ডা লেগেছে, তোমার গালগুলো এমন লাল হয়ে গিয়েছে কেন। হাইশি তো অনেক লজ্জা পাচ্ছিল, সে জানায় তার ঠান্ডা লাগেনি, আর কোনোভাবে সে জিয়ানকে পাশ কাটিয়ে চলে যায়। এরপর আবার আমাদের ইম্পেরিয়র জুকে দেখানো হয়, যার কাছে জেনারেল সু এসেছিল। সে পাশের রাজ্য জুনিয়ন থেকে 2টি খবর নিয়ে এসেছে। জুয়ের ছোট ভাইয়ের নাম ছিল জিচ্যাং, যেই রাজ্যের 4th প্রিন্স। সে অনেক বছর ধরে জুনিয়নে থাকতো, সে এবার নিজের রাজ্যে ফিরে আসতে চায়। এটা শুনে তো জু অনেক খুশি হয়ে যায়। জু তার ভাইকে বেশ ভালোবাসে। সাথে জেনারেল সু আরো একটা বিষয় বলে, জুনিয়নের রাজা চাচ্ছিল তার মেয়ে তিলানকে জু বিয়ে করুক। তিলান ছিল জিজানের বোন, জিজানও কিন্তু জুনিয়নের প্রিন্সেস ছিল, তবে জু এক বাক্যে নিষেধ করে দেয়। জেনারেল সু তখন বলে এই বিষয়টা একটু ভেবে দেখবেন, যদি জুনিয়নের রাজা রেগে যায় তাহলে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে, যেটা অবশ্যই রাজ্যের জন্য খারাপই হবে। জু তখন রেগে গিয়ে বলে আমার ফ্যামিলি আর বউয়ের ব্যাপারে কি এখন বাইরের মানুষ কথা বলবে। জেনারেল সু ভয় পেয়ে যায় এবং জুয়ের কাছে মাফ চায়। জু তখন জেনারেল সুকে বলে গতকাল কিছু সৈন্য আমার উপর আক্রমণ করেছিল, কিন্তু মজার বিষয় কি জানো,
তারা আমাকে না মেরে জিয়ানকে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার জীবন তো বেশি মূল্যবান। জেনারেল সু এটা শুনে ভয় পেয়ে যায়। সে ভাবছিল জু হয়তো সবকিছু জেনে গিয়েছে। সে দ্রুত জুকে বলে, আপনি এতটাই শক্তিশালী যে ওইসব সৈন্যরা আপনার উপর আক্রমণ করার সাহস পায়নি। জু তখন কথা ঘুরিয়ে বলে, তোমার আনা 2টা প্রস্তাবে আমি হ্যাঁ করলাম। মানে সে প্রিন্সেস তিলানকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তবে জেনারেল সুয়ের তো ঘাম বের হয়ে গিয়েছে গতকালের আক্রমণের বিষয়টি শুনে। এরপরে আমরা জুইং আর হাইশিকে দেখতে পাই, যারা বসে বসে গল্প করছিল। হাইশি জুইংকে জিজ্ঞাসা করছিল, কেউ যদি কখনো ইম্পেরিয়ার জুকে মেরে ফেলে তাহলে মাস্টার কি করবে। জুইং তখন বলে, অবশ্যই মাস্টার তাকে খুঁজে বের করবে এবং মেরে ফেলবে। হাইশি তখন বলে, গতকাল যে আক্রমণ হলো সেটা কিন্তু মাস্টারকে মারার জন্যই হয়েছিল। তোমার কি মনে হয় মাস্টারের কি কোনো শত্রু থাকতে পারে? জুইং বলে, মাস্টার যে কাজ করে মাস্টারের হাজার হাজার শত্রু রয়েছে। হাইশি তখন মাস্টারকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। জুইং মজা করে বলে, তোমার তো দেখে মাস্টারকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। হাইশি তখন দুষ্টুমি করে জুইংকে মারতে থাকে। তবে তখনই সেখানে জিয়ান চলে আসে। জুইং এর চুলে হাইশির হাতের বোতাম আটকে যায়। সে চুল থেকে ওই হাতটা ছাড়াতে পারছিল না। সেভাবেই তারা দুইজন জিয়ানকে গ্রিটিং করে। জিয়ান জুইংকে বলে তার সাথে তার ঘরে দেখা করার জন্য। একটু পরে জুইং যখন সেখানে যায়, জিয়ান তখন জুইংকে কড়াভাবে জাস্ট একটা কথা বলে, তুমি ভুলে যেও না হাইশি তোমার ছোট ভাই, তুমি তোমার লিমিট ক্রস করো না। জুইং বুঝতে পারে জিয়ান তাকে কি বলার চেষ্টা করছে। সে তখন বলে, আমি হাইশিকে আমার ছোট ভাই হিসেবেই দেখি, আর তারপর দ্রুত সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় জু তার মার্শাল আর্ট প্র্যাকটিস করছিল। তখন সেখানে জিয়ান আসে। জু জিয়ানকে দেখে খুব দ্রুত জিয়ানের দিকে তলোয়ার ধরে। তবে জিয়ান একটা চোখের পাতাও ফেলে না। সবাই তো এই বিষয়টা দেখে ভয় পেয়ে গিয়েছিল। জু তখন বলে, খুবই বোরিং। এরপর জিয়ান আর জু কথা বলতে বলতে এক জায়গায় গিয়ে বসে। সবাই চলে গেলে জিয়ান তার মাস্ক খোলে। জু তখন জিয়ানকে জেনারেল সু এর কথাগুলো বলে। জুনিয়নের রাজা জুয়ের কাছে তার মেয়েকে বিয়ে দিতে চায় এবং তার ভাই জি চ্যাং ফিরে আসবে এবং জি চ্যান আর প্রিন্সেসকে নিয়ে আসার দায়িত্ব সে জিয়ানকে দিতে চায়। এটা কোনো সাধারণ কাজ ছিল না, কারণ তারা একরকম নিশ্চিত ছিল রাস্তায় জি চ্যাং এর উপর আক্রমণ হবে। জু এখানে জিয়ানকে বলে শুধুমাত্র জি চ্যাংকে সেফলি ফিরিয়ে আনতে, প্রিন্সেস তিলানকে যেন না নিয়ে আসা হয়। জিয়ান তখন বলে, জুনিয়ন রাজ্যের সীমান্তেই আমাদের দক্ষিণ প্রান্ত। যদি প্রিন্সেস তিলানের কিছু হয়ে যায় তাহলে দক্ষিণ প্রান্তের শান্তি নষ্ট হবে। এটা শুনে জু জিয়ানের কলার ধরে বলে, একটা ইঁদুরও কি এখন আমার উপর কথা বলবে? আমার ফ্যামিলির বিষয় শুধুমাত্র আমিই বুঝবো। তুমি অন্ধকারে থাকা আমার একটা চাকর মাত্র, নিজের সীমার মধ্যে থাকো। জিয়ান তখন চোখ নামিয়ে বলে, আমি আমার কাজ জানি। জু তখন বলে, যদি জেনে থাকো তাহলে কাজ করো। জিয়ান আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। জুয়ের চোখ টলটল করছিল। আবারও পাস্টের একটা সিন দেখানো হয় যেখানে জু আর জিজানের বিয়ে হয়েছিল। প্রিন্স ই যখন বিদ্রোহ ঘোষণা করে সে বছর এই রাজ্যে ল্যান্টেন ফেস্টিভ্যাল করা হয় না, যে কারণে জু নিজে হাতে জিজানের জন্য একটি ল্যান্টেন বানায়, যেটা দেখে জিজান অনেক খুশি ছিল। জু প্রচন্ড রাগে তার হাতে থাকা কাঁচের বাটি ভেঙে ফেলে। এরপর আমরা সাদা পোশাক পরিহিত একজনকে দেখতে পাই যাকে দুইজন সৈন্য ফলো করছিল। ওই সৈন্যরা সেই লোককে ফলো করতে করতে জঙ্গলের মধ্যে চলে আসে। এটা ছিল আসলে হাইশি, যে জিয়ানের ছদ্মবেশ ধরেছিল। আর ওই সৈন্যরা জিয়ান মনে করে হাইশিকে মারতে এসেছিল, তবে হাইশি ওই সৈন্যদের জালে আটকে ফেলে। আর এরপরেই দেখা যায় হাইশি ওইসব সৈন্যদের ঝুলিয়ে রেখেছে এবং নিচে আগুন জ্বালিয়ে রেখেছে। হাইশি ওইসব সৈন্যদের জিজ্ঞাসা করছিল তাদেরকে কে পাঠিয়েছে হাইশির মাস্টার জিয়ানকে মারার জন্য। প্রথমে তো ওই সৈন্যরা স্বীকার করতে চাচ্ছিল না, তবে আগুনের ভয়ে তারা স্বীকার করতে রাজি হয়। তবে তখনই জিয়ান সেখানে চলে আসে এবং ওইসব সৈন্যদের মুক্ত করে দেয়। আর তারপর সে রেগে সেখান থেকে চলে আসে। হাইশিও জিয়ানের পিছু পিছু প্যালেসে ফিরে আসে। হাইশি জিয়ানকে বলে, আপনি ওইসব সৈন্যদের কেন যেতে দিলেন? আমি তো জানতে চাচ্ছিলাম কে আপনাকে মারার চেষ্টা করেছে। জিয়ান তখন বলে, তোমাকে এইসব মাতুব্বরি কে করতে বলেছে? এই অন্যায়ের জন্য তোমার শাস্তি হচ্ছে তুমি রুলস 200 বার কপি করবে এবং নিজেকে নিজের ঘরে বন্দি করে রাখবে। এটা বলে জিয়ান সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় জিয়ান জুইংকে নতুন একটা মিশনের প্ল্যান বুঝিয়ে দিচ্ছিল। এটা ছিল জি চ্যাং এবং প্রিন্সেস তিলানকে সেফলি রাজ্যে নিয়ে আসার মিশন। জিয়ান এই দায়িত্ব জুইংকে দেয়।
হাইশি ভিতরে এসে বলে সেও জুইং এর সাথে যেতে চায়, তবে জিয়ান এক বাক্যে হাইশিকে না করে দেয়। এরপর হাইশি শাওজির সাথে চলতে চলতে ওই মিশনের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। আসলে যার মিশন শুধুমাত্র সে আর জিয়ানই জানতে পারত, অন্য কেউ এই মিশনের ব্যাপারে কিছুই জানতো না। তাই শাওজি হাইশিকে জানায় সে মিশনের ব্যাপারে কিছুই জানে না। হাইশি তাও খুঁচিয়ে খুঁচিয়ে শাওজিকে প্রশ্ন করছিল। শাওজি তখন বলে, মিশনের চেয়ে আগে আপনি 200 বার রুলস কপি করার দিকে মনোযোগ দিন। হাইশিকে এবার লাইব্রেরিতে বন্দি করে রাখার হুকুম দেওয়া হয়েছিল। এরপরে দেখা যায় জুইং কিং জুয়ের সাথে দেখা করে, আর জু সেখানে জুইংকে বলে দেয় সে যেন জি চ্যাংকে সেফলি ফিরিয়ে নিয়ে আসে, তবে প্রিন্সেস তিলানকে না। জিয়ান জুইংকে বুঝিয়ে দিয়েছিল যে কিং জু যা বলবে তাতেই যেন মাথা নেড়ে চলে আসে। জুইংও সেই কাজটাই করে, সে জাস্ট চুপচাপ সবকিছু মেনে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যাকে প্রথমবার দেখে জুইং ক্রাশ খেয়ে গিয়েছিল। সে শহরের একটি বুটিক শপে কাজ শিখতে আসে। এই বুটিক শপের মালিক ছিল ম্যাডাম জিউ, আর এই লিউ ছিল ম্যাডাম জিউ এর ভাতিজি। যা হোক, এরপরেই দেখা যায় জুইং এর নেতৃত্বে অনেক সেনাবাহিনী দেয়া হয়েছিল যারা প্রিন্স জি চ্যাংকে ফিরিয়ে আনতে যাবে, আর তারা রওনাও করে দিয়েছিল। তবে মাঝপথে একটা জায়গাতে এসে তারা ক্যাম্প করে, কারণ তাদের যাত্রাটা ছিল অনেক দূরের। তবে সেই ক্যাম্পে হাইশি এসে উপস্থিত হয়। জুইং হাইশিকে দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে কিভাবে আসলে? হাইশি তখন বলে, তুমি বের হওয়ার পরেই শাওজি আর মাস্টার অন্য একটা মিশনে বের হয়ে গিয়েছে, যে কারণে আমি পালিয়ে তোমাকে সাহায্য করার জন্য চলে এসেছি। জুইং হাসতে হাসতে বলছিল, মাস্টার যদি জানতে পারে তোমার খবর আছে। হাসি তখন বলে, কি আর করবে, একটু শাস্তি দিবে। যা হোক চলো, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। জুইং আর কি করবে, হাসি যেহেতু চলে এসেছে তাই সে হাইশিকে একটি সৈন্যের পোশাক দেয়, যাতে করে হাইশি সৈন্যদের মধ্যে ছদ্মবেশে লুকিয়ে থাকতে পারে। আর পরদিন যখন জি চ্যাং এর আসার সময় হয়, সবাই জি চ্যাং এর জন্য পোর্টে অপেক্ষা করছিল, কারণ জি চ্যাং আর প্রিন্সেস তিলান জাহাজে করে আসছিল। সেখানে আমরা হাইশিকে দেখি যে একজন সাধারণ সৈন্যের ছদ্মবেশ নিয়ে দাঁড়িয়েছিল। একটু পরে সেখানে জি চ্যাং আসে। জি চ্যাংকে জুইং এবং পোর্টে দায়িত্বরত অফিসার সুন্দরভাবে ওয়েলকাম করে। জি চ্যাংকে দেখে খুব ভদ্র আর অমায়িক বলেই মনে হচ্ছিল। একটু পরে জাহাজের গেট আবার খুলে যায়। মেইডরা রাস্তায় ফুল বিছিয়ে দেয় এবং সেখান থেকে নেমে আসে প্রিন্সেস তিলান। প্রিন্সেস তিলানকে দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি, কারণ প্রিন্সেস তিলান একদমই প্রিন্সেস জিজানের মতো দেখতে। সে একটা ঘোমটা দিয়েছিল এবং তাকেও জুইং আর পোর্টে দায়িত্বরত সেই অফিসার, যার নাম ছিল মিস্টার চেন, সুন্দরভাবে ওয়েলকাম করে। তারা এখানে এক রাত থাকবে আর তারপর রওনা করবে, কেননা রাতের বেলা রওনা করা তো নিরাপদ না, আর তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল। পরদিন তারা রওনা করবে এবং রওনা করার জন্য জিয়ানের আলাদা প্ল্যান ছিল। তারা 3টি গ্রুপে ভাগ হয়ে যাবে, যা 2টি গ্রুপ কোনো জাঁকজমক ছাড়া খুব সাধারণভাবেই চলবে। যে 2টি গ্রুপের একটিতে থাকবে জি চ্যাং এবং অন্যটিতে প্রিন্সেস তিলান। তবে বাকি গ্রুপ খুব জাঁকজমকপূর্ণভাবে চলবে, যেখানে হাইশি প্রিন্সেস তিলানের ছদ্মবেশে থাকবে, যাতে করে কেউ যদি আক্রমণ করে তারা মনে করবে জাঁকজমকপূর্ণ ওই গ্রুপে প্রিন্সেস তিলান রয়েছে। হাইশি প্রিন্সেস তিলানের মতো সেজেছিল, যাকে দেখে গারোয়ান বলে, আপনাকে দেখে বোঝাই যাচ্ছে না যে আপনি একটা ছেলে। হাইশি এটা শুনে হাসছিল। তবে অন্যদিকে ঘটছিল আর এক ঘটনা, যেখানে আক্রমণ হওয়ার মানে প্রিন্সেস তিলান যে দলের সাথে যাচ্ছিল সেই দলের উপর আক্রমণ হয়ে যায়। তারা খুব সাধারণভাবে গেলেও ধরা পড়ে যায়। জুইং প্রাণপণে চেষ্টা করছিল প্রিন্সেস তিলানকে রক্ষা করার। এদিকে হাইশির হঠাৎ করে মিস্টার চেনের ব্যাপারে মনে পড়ে যায় এবং চেনের ব্যবহার থেকে হাইশির সন্দেহ হয়েছিল। সে বুঝতে পারে চেন শত্রুপক্ষের স্পাই, তার মানে তাদের প্ল্যান অলরেডি শত্রুপক্ষের কাছে জানা। আর যেহেতু তাদের প্ল্যান জানা হয়ে গিয়েছে, তার মানে অন্য 2 গ্রুপের উপর আক্রমণ হয়ে গিয়েছে। ব্যাস, হাইশি তার সাজ পোশাক খুলে ফেলে। এদিকে জুইং কোনোভাবে প্রিন্সেস তিলানকে প্রোটেক্ট করছিল। মেইন টার্গেটই ছিল প্রিন্সেস তিলান। জুইং প্রিন্সেস তিলানকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছিল, আর সঠিক সময়ে সেখানে হাইশি চলে আসে। হাইশি একটা ঘোড়ায় চেপে এসেছিল এবং সে প্রিন্সেস তিলানকে নিজের ঘোড়ায় তুলে নেয়। তবে ঘোড়ায় ওঠার সময় প্রিন্সেস তিলান বুঝতে পারে যে হাইশি কোনো ছেলে না, সে একজন মেয়ে। তখনই আক্রমণ করা সৈন্যরা দূর থেকে অনেক ধুলোবালি দেখতে পায়, যেটা দেখে তারা ভাবে অনেক সৈন্য আসছে এবং দ্রুত ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। হাইশি তখন ঘোড়া থেকে নেমে প্রিন্সেস তিলানকে নিজের পরিচয় দেয়।
জুইং অবাক হয়ে হাইশিকে জিজ্ঞাসা করে, তুমি এত সৈন্য কোথা থেকে পেলে? হাইশি তখন বলে, আরে ওইখানে অল্প কয়েকজন সৈন্য, যাদেরকে তুমি আমার দলে দিয়েছিলে তারা সেখানে দাঁড়িয়ে ধুলো উড়াচ্ছে। জুইং তখন হেসে দিয়ে বলে, তোমার অনেক বুদ্ধি। যা হোক, তারা প্রিন্সেস তিলানকে প্রোটেক্ট করতে পেরেছে। তবে এই বিষয়টা নিয়ে জুইং অনেক টেনশনে ছিল। প্রিন্সেস তিলানকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিংজু কোনো একটা ঝামেলা তো পাকাবেই। তবে এরই মধ্যে সেখানে শাওজি আসে। শাওজিকে দেখে হাইশি ভয় পেয়ে যায়। সে মনে করে জিয়ান তাকে পাঠিয়েছে হাইশিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে শাওজি বলে জিয়ান হাইশির কাজে অনেক খুশি। হাইশি যে প্রিন্সেস তিলানকে বাঁচিয়েছে এই ঘটনা সবাই এখন জেনে গিয়েছে। তাই জিয়ান এখন মনে করছে যে হাইশি কোনো মিশনে যাওয়ার যোগ্য এবং সে হাইশিকে একটি মিশন দিয়েছে। এটা শুনে তো হাইশি মহা খুশি। জুইং হাইশিকে বলে, তুমি তোমার মিশনে যাও, আমি বাকি বিষয়টা সামলে নিব। হাইশি তখন খুশি হয়ে শাওজির সাথে বের হয়ে যায়। জুইং প্রিন্সেস তিলান আর প্রিন্স জিচ্যাংকে নিয়ে রাজ্যে ফিরে আসে। জিচ্যাং যখন রাজসভায় ঢোকে তাকে দেখে কেমন অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল জিচ্যাং অনেক নার্ভাস। তবে কিং জু তো তার ছোট ভাইকে দেখে প্রচন্ড খুশি। সেখানে জিচ্যাংকে লর্ড জিচ্যাং টাইটেল দেয়া হয়। এরপর কিং জু সবাইকে আদেশ করে সেখান থেকে চলে যেতে। সবাই চলে গেলে সে দৌড়ে জিচ্যাং এর কাছে আসে। জিচ্যাং তখন কিং জুকে একটা ডিম দেখায়। এটা ছিল একটা ঈগলের ডিম এবং সে এটা কিং জুকে উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছে। জু তখন জিজ্ঞাসা করে, ঈগল কি তোমার অনেক পছন্দ? জিচ্যাং তখন বলে, ঈগল খুব ভালো একটা পোষ্য হতে পারে। ঈগল যখন ডিম ফুটে বের হয় সে চোখ মেলে প্রথমেই যাকে দেখে তাকেই তার মা বলে মনে হয়। আমি পৃথিবীর সবচেয়ে ভালো ঈগল তৈরি করতে চাই এবং সেটা আপনাকে উপহার দিতে চাই। জু তো এমনি তার ছোট ভাইকে পেয়ে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল। এই কথা শুনে সে কান্নাই করে দেয়, কারণ অনেক ছোটবেলাতেই জিচ্যাংকে রাজ্যের কাজে চলে যেতে হয়েছিল এবং জিচ্যাং এত বছর ধরে অন্য অন্য রাজ্যের সব খবরাখবর জুকে দিত। জু জিচ্যাংকে ধন্যবাদ জানায় তার জন্য এতটা এফোর্ট দেওয়ার জন্য। আর সে জিচ্যাংকে কথা দেয় জিচ্যাংয়ের যেটা প্রাপ্য সেটা সে অবশ্যই পাবে। তবে সমস্যা তো অপেক্ষা করছিল জুইং আর জিয়ানের জন্য। কিং জু জুইং এর প্রতি প্রচন্ড রেগে যায় প্রিন্সেস তিলানকে বাঁচিয়ে আনার জন্য। আসলে ওই আক্রমণটা কিং জুই করেছিল যাতে রাস্তাতেই প্রিন্সেস তিলানকে মেরে ফেলা যায়। তবে জুইং তাকে বাঁচিয়ে নিয়ে এসেছে এবং কিং জু জুইংকে 200টা বেত্রাঘাত করতে বলে। জিয়ান তখন অনুরোধ করে বলে, জুইং যা কিছু করেছে সব আমার আদেশে, তাই জুইং এর পক্ষ থেকে এই শাস্তি আমি নিতে চাই। কিং জু তখন বলে, আমি জুইংকে মারতে পারি না কিন্তু তোমাকে মারতে পারি, তাই তো? তুমি এখন ঠিক করে দেবে আমি কাকে শাস্তি দিব। ও খুবই বিরক্তিকর একটা ক্যারেক্টার ছিল। আমি যে কি বিরক্ত হয়েছি কি বলবো। যা হোক, এরপরে যা হয় তাই হয়। তাদের দুইজনকেই শাস্তি ভোগ করতে হয়। 200 বেত্রাঘাতের 100 করে দুজনকে দেয়া হয় এবং কিং জু সেখানে বসে বসে এই বিষয়টি দেখছিল। জিয়ান কিন্তু কিং জু এর বেস্ট ফ্রেন্ড। তারপরেও সে জিয়ানের সাথে জঘন্যতম ব্যবহার করত। 88টা বেত্রাঘাত করার পর জুইং আর সহ্য করতে না পেরে সেখানে অজ্ঞান হয়ে যায়। ডাক্তার দ্রুত এসে জুইংকে পরীক্ষা করে জানায় জুইংকে যদি আর একটাও বাড়ি মারা হয় জুইং হয়তো মারাই যাবে, কারণ তার পিঠ থেকে প্রচন্ড রক্তপাত হচ্ছিল। জিয়ান তখন বলে বাকি বেত্রাঘাতগুলো জুইং এর পক্ষ থেকে সেই নিবে। কিং জু কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে যায়। এরপর প্রিন্সেস তিলানকে একটি টাইটেল দেয়া হয়। কিং জু কোনোভাবে প্রিন্সেস তিলানকে কনসোর্ট সুরং টাইটেল দেয় এবং বলে বিয়েতে কোনো অনুষ্ঠান হবে না, সে পালকি পাঠাবে, তিলান যেন চলে যায়। এটা তিলানের খুবই খারাপ লাগে, কারণ এটা তো তিলানের জন্য অপমান ছিল। তবে তখনই সেখানে প্রিন্সেসের সাথে আসা প্রিন্সেসের রাজ্যের জেনারেল আসে এবং সে প্রিন্সেসকে বলে রাজা মোটেও সুবিধার না, সে অনেকটা খামখেয়ালি আর অত্যাচারী। তবে আপনি তো প্রিন্সেস জিজানের থেকে সবকিছুই জেনেছেন, আশা করি আপনি তার ভালোবাসা অর্জন করতে পারবেন। আর আপনি যদি প্যালেসে না যেতে চান তাহলে তো বুঝতেই পারছেন রাজ্যের অবস্থা কি হতে পারে। আর তাই বাধ্য হয়ে প্রিন্সেস তিলান মেনে নেয় এভাবেই যাওয়ার জন্য এবং সে তার মেয়েদের সাথে একা একা প্যালেসে প্রবেশ করে। আর স্বাভাবিকভাবেই তিলানের প্রচন্ড মন খারাপ হচ্ছিল। এরপর আমরা হাইশিকে দেখতে পাই। সে তো শাওজির সাথে অনেকটা দূর চলে এসেছিল, তবে এবার হাইশি বুঝতে পেরেছিল যে শাওজি তাকে রাজ্য থেকে দূরে নিয়ে যাচ্ছে এবং কেন নিচ্ছে এটাও বুঝতে পারে। সে যে তিলানকে বাঁচিয়েছে এই ব্যাপারটা তো সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছিল, যে কারণে জুইং আর তার মাস্টারের সমস্যা হবে। শাওজি তখন বলে, তুমি জেদ করো না, এখান থেকে চলো, তুমি তো কিং জুকে জানো, সে অবশ্যই তোমাকে ছেড়ে দেবে না। আর জিয়ান এটাই চায়।
তবে হাইশি বলে সে এভাবে তার মাস্টারকে ফেলে পালিয়ে যেতে পারবে না, যা কিছুই হোক সে ফেস করবে। এটা বলে সে ফিরে আসে। তবে সে ফিরে এসে দেখতে পায় জুইনকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসা হচ্ছে। হাইশি জিয়ানকে জিজ্ঞাসা করে জুইং এর কি হয়েছে। তবে জিয়ান হাইশির প্রশ্নের উত্তর না দিয়ে তাকে বলে প্যালেস থেকে চলে যেতে। হাইশি তখন বলে সে প্যালেস থেকে কেন যাবে, সে ভুল করেছে, জিয়ান চাইলে তাকে শাস্তি দিতে পারে, কিন্তু সে প্যালেস থেকে যাবে না। জিয়ান তখন বলে এই সব কিছু তোমার জন্য হয়েছে, তুমি ছোটবেলা থেকেই অনেক বেশি অবাধ্য, তুমি কখনোই আমার কথা শোনোনি। হাইশি তখন সাথে সাথে হাঁটু গেড়ে বসে বলে আপনি যদি আমাকে তাড়িয়ে দিতে চান আমি চলে যাব, তবে আজ রাত্রে আমাকে প্যালেসে থাকতে দিন, আমি জুইং এর সেবা যত্ন করতে চাই। জুইং এর অবস্থা অনেক খারাপ। জিয়ান আর কোনো কথা না বলে নিজের ঘরে ফিরে আসে। জিয়ান তো জুইং এর থেকে বেশি মার খেয়েছে, তার পিঠ পুরো রক্তাক্ত ছিল এবং সে নিজে নিজে নিজের ক্ষত জায়গায় ওষুধ লাগায়। আবারও কিং জুকে দেখানো হয়, সে প্রচন্ড ড্রিঙ্ক করে তার কুইন প্রিন্সেস জিজানের মেমোরিয়ালের পাশে বসেছিল। তখনই তার ইউনিস এসে খবর দেয় বাইরে প্রিন্সেস তিলান দাঁড়িয়ে আছে। জু তখন প্রিন্সেস তিলানকে ভেতরে আসার অনুমতি দেয়। তিলান ভেতরে এসে জুকে গ্রেটিং করলে জু চিৎকার দিয়ে বলে ওঠে বেয়াদব, তুমি দেখতে পাচ্ছ না এখানে আমার কুইন আছে। তিলান তখন আবারও ঠিক করে জু আর কুইন দুইজনকে গ্রেটিং করে। কিং জু প্রিন্সেস তিলানকে বলে তুমি আমার সামনে ঘোমটা দিয়ে আছো কেন। প্রিন্সেস তিলান দ্রুত তার ঘোমটা সরিয়ে বলে আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী ঘোমটা দিতে হয়, তবে এখন আপনি আমার হাজবেন্ড, আপনার সামনে ঘোমটা সরাতে কোনো সমস্যা নেই। জু তখন সেখান থেকে উঠে যাচ্ছিল, তবে হঠাৎ তার চোখ পড়ে প্রিন্সেস তিলানের গলার লকেটের উপরে, যেটা ছিল একটা ড্রাগন লকেট, আর সেটা একদম সেম প্রিন্সেস জিজানের গলার লকেটের মতো। আর ওই লকেট দেখে কিং জু প্রচন্ড রেগে যায়। সে তিলানের হাত ধরে বলে তুমি এই লকেট কোথায় পেলে। তিলান তখন বলে আমি ছোটবেলা থেকে এই লকেট পরছি। জু যখন তিলানের মুখ দেখে সে তো অবাক হয়ে যায়, তিলানের মুখ একদম জিজানের মতো দেখতে। জু তখন তিলানের গলা টিপে ধরে বলে তুমি একদম তোমার বোনের মতো দেখতে, তবে তুমি তো জিজান না, জিজান শুধুমাত্র জিজানই ছিল, তুমি জিজানের মতো দেখতে হলেও তুমি ফেক। এইটা বলে সে তিলানকে ধাক্কা মেরে ফেলে দেয়। সবাই তো সেখানে ভয় পেয়ে কিং জুকে শান্ত হতে বলছিল। কিং জু তিলানকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। তিলানের মেয়েরা দ্রুত তাকে ধরে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। আর এরপরেই কিং জু জিয়ানের প্যালেসে তিলানের ছবি পাঠায়, যে ছবিটা জিয়ান দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তাই সে পিছনে সরে যায় এবং বলতে থাকে এই ছবিটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না, আমি এখানেই হাঁটু গেড়ে বসে থাকবো যতক্ষণ না এই ছবি আমি স্পষ্ট দেখতে পাই। হাইশি তখন জিয়ানের কাছে গিয়ে বলে মাস্টার আপনি অসুস্থ, আপনি এখানে হাঁটু গেড়ে বসে থাকলে আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। তবে জিয়ান ঝাড়ি মেরে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। সবাই সেখান থেকে চলে গেলেও হাইশি সেখান থেকে চলে যায় না। জিয়ান বিড়বিড় করে বলতে থাকে তার কারণে কুইন জিজান মারা গিয়েছে। আমরা জানতে পারি প্রিন্স ই যখন বিদ্রোহ ঘোষণা করেছিল সেই সময় তো রাজ্যে তুমুল যুদ্ধ লেগেছিল, আর সেই যুদ্ধের সময় কুইন জিজান মারা গিয়েছে। আর জিয়ান মনে করতো তার কারণে জিজানের মৃত্যু হয়েছে। সারা রাত ধরে বৃষ্টি নামতে থাকে, যে বৃষ্টির মধ্যে হাইশি আর জিয়ান সেখানেই বসে থাকে। তবে মাঝরাতে সে হাইশির কাঁধের উপর অজ্ঞান হয়ে যায়, আর হাইশি জিয়ানকে সেভাবেই নিয়ে বসে থাকে সারা রাত। সকালবেলা হাইশিও আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। প্যালেসের অন্যান্য সৈন্যরা দ্রুত সেখানে আসে এবং জিয়ানকে ভিতরে নিয়ে যাওয়া হয়। হাইশি প্রচন্ড টেনশনে পায়চারি করছিল, আর এখানে হাইশি জানতে পারে জিয়ানকেও আঘাত করা হয়েছে। হাইশি জিয়ানের জন্য কান্না করছিল। ডাক্তার জিয়ানের চিকিৎসা করে যাওয়ার পর হাইশি সারা রাত ধরে জিয়ানের সেবা যত্ন করে। তবে সকালবেলা যখন হাইশির ঘুম ভাঙে সে জিয়ানের ক্ষতর দিকে তাকিয়ে প্রচন্ড রেগে যায়। হাইশির প্রচন্ড ক্ষোভ হতে থাকে, আর সে সাথে সাথে জিয়ানের ঘর থেকে বের হয়ে যায়। হাইশি নিজের ঘরে ফিরে আসে এবং তার মায়ের দেয়া সেই জালের কাঁটাটা বের করে এবং সে সিদ্ধান্ত নেয় সে কিং জুকে হত্যা করবে। আর তাই সে সাথে সাথে প্যালেসে চলে যায়। প্যালেসের গার্ডরা তো তাকে এমনি এমনি ঢুকতে দিবে না, সে জিফিং প্যাভিলিয়ন মানে জিয়ানের সিল নিয়ে এসেছিল। সে গার্ডদের বলে জিয়ান তাকে এখানে পাঠিয়েছে, তাই তারা হাইশিকে ভিতরে ঢুকতে দেয়। তবে জিয়ানের জ্ঞান ফিরতে সে জুইং এর ব্যাপারে জিজ্ঞাসা করলে জানতে পারে জুইন এখন কিছুটা সুস্থ। আর তারপর হাইশির ব্যাপারে জিজ্ঞাসা করলে শাওজি জানায় সে ভোরবেলায় প্যালেস থেকে বের হয়ে গিয়েছে। জিয়ান বুঝতে পারে হাইশি কিং জুকে মারতে গিয়েছে,
এরপরেই দেখা যায় প্রিন্সেস তিলানের মেয়েডরা বলছিল, আপনি নিশ্চিত আপনি এই পিঠাগুলো নিয়ে রাজার কাছে যেতে চান? প্রিন্সেস তিলান বলে, ওগুলো বের করো। মেইডরা পিঠা বের করে দিলে প্রিন্সেস তিলান কেবলই সেই পিঠাগুলো হাতে নেয়, আর ঘুরতেই সে দেখতে পায় পেছনে কিং জু দাঁড়িয়ে আছে। ফার্স্টের একটা সিনে দেখা যায় জিজান এই পিঠাগুলো জুকে বানিয়ে খাইয়েছিল। ব্যাস সেটা মনে পড়তে জু প্রচন্ড রেগে পিঠাগুলো ছুঁড়ে ফেলে দেয় এবং তিলানকে দেয়ালের সাথে ঠেসে ধরে বলে, তোমাকে আমার উপর স্পাই করার জন্য কে পাঠিয়েছে? তিলান তখন বলে, আমি শুধু আমার নেকলেসটা ফেরত নিতে চাচ্ছিলাম, সেটা আমি ছোটবেলা থেকে আমার গলায় পরছি। এটা শুনে জু প্রচন্ড রেগে যায় এবং তিলানের গলা টিপে ধরে। তিলানের মেয়েডরা এবং ইউনুস অনুরোধ করে তিলানকে ছেড়ে দিতে। জু তখন রেগে তিলানকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়ান দ্রুত প্যালেসে আসে এবং সে আশেপাশে দেখতে দেখতে ডিরেক্ট রাজার কাছে চলে আসে, কারণ সে তো জানতোই যে হাইশি রাজাকে মারতে এসেছে। তবে জিয়ানকে দেখে রাজা বলে, তুমি সঠিক সময় এসেছো, এবং সে প্রিন্সেস তিলানকে ডেকে পাঠায়। প্রিন্সেস তিলান যখন সেখানে আসে, জু তখন জিয়ানকে বলে, দেখো তো ছবির মতো কিনা। জিয়ান প্রিন্সেস তিলানের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। জু তখন বলে, আমি তোমাকে যদি প্রিন্সেস তিলানকে দিয়ে দিই? উপর থেকে হাইশি এসব কথা শুনছিল আর তার প্রচন্ড রাগ হচ্ছিল, যে কারণে সে ওই জালের কাঠিটি শক্ত করে ধরে আর এতে একটু সাউন্ড হয়। কিং জু তখন বলে, এখানে কে আছে, বেরিয়ে এসো। ব্যাস হাইশি সেখান থেকে বেরিয়ে আসে, ডিরেক্ট জুয়ের উপর আক্রমণ করার চেষ্টা করে। তবে সেখানে তো জিয়ান আছে। জিয়ান সাথে সাথে হাইশিকে ধরে ফেলে। সে হাইশিকে চেপে ধরে রাখে, হাইশি তো নড়তেই পারছিল না। প্যালেসের অন্যান্য সৈন্যরা দৌড়ে ভিতরে আসলে জু তাদেরকে বেরিয়ে যেতে বলে। তখনই প্রিন্সেস তিলানের মেড বলে ওঠে, মিস্টার হাইশি। এটা শুনে রাজা বলে, তোমরা একে অপরকে চেনো? ও হ্যাঁ হ্যাঁ, হাইশি তো তোমাকে বাঁচিয়েছে। তাহলে আমি তো ভুল ম্যাচ করছিলাম, বরং প্রিন্সেস তিলানকে আমি হাইশিকেই দিয়ে দিই। প্রিন্সেস তিলানের মনেও হয়তো হাইশির জন্য ভালোবাসা রয়েছে। হাইশি তখন চিৎকার করে বলে, আপনি আপনার নীতি নৈতিকতা হারিয়েছেন, তাই বলে সবাই তো আপনার মতো না। প্রিন্সেস তিলান কি ভুল করেছে, আমার মাস্টার আর জুইং বা কি ভুল করেছে? আপনি কেন তাদেরকে এমন বাজেভাবে মেরেছেন আর প্রিন্সেস তিলানকে অপবাদ দিচ্ছেন? জু তখন বলে, বাহ, তুমি তো দেখি প্রিন্সেস তিলানকে আমার সামনে ডিফেন্ড করছো, তাহলে তো তোমাদের অনেক সুন্দর একটা ভালোবাসার গল্প হবে। প্রিন্সেস তিলান উঠে দাঁড়িয়ে বলে, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এবং সে নিজের চুলের কাঁটা দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তবে জু প্রিন্সেস তিলানের দিকে কিছু একটা ছুঁড়ে দিয়ে চুলের কাঁটাটা ফেলে দেয়। তিলান তখন হাঁটু গেড়ে বসে বলে, আমি তো আমার রাজ্যে ফিরে যেতে পারবো না, কারণ আমি বিয়ে করে এই রাজ্যে এসেছি। আমার রাজ্যে ফিরে যাওয়া আমার জন্য অপমান, তাই মৃত্যুই আমার একমাত্র উপায়। জু তখন উপহাসের হাসি দিয়ে তার ইউনুসকে বলে প্রিন্সেস তিলানকে এখান থেকে নিয়ে যেতে। ইউনুস প্রিন্সেস তিলানের নেকলেসটা তার মেয়েদের হাতে দিয়ে বলে দ্রুত সেখান থেকে চলে যেতে। জিয়ান তখনও হাইশিকে চেপে ধরে রেখেছিল। কিং জু তখন বলে, তুমি এখানে আমাকে মারার জন্য এসেছো? হাইশি তখন চিৎকার করে বলে, একদম ঠিক ধরেছেন, আমি এখানে আপনাকে হত্যা করার জন্য এসেছি। জু তখন হাইশির দিকে এগিয়ে এসে বলে, আমিও চাই তুমি আমাকে হত্যা করো, কারণ আমি বেঁচে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছি। কিন্তু তুমি আমাকে হত্যা করতে চাইলে মাঝখানে আসবে তোমার মাস্টার, যে কারণে আমি তোমাকে বলবো, আগে তুমি তোমার মাস্টারকে মেরে ফেলো, তারপর তুমি আমাকে মারতে এসো। আমি তোমার অপেক্ষা করব, তবে একটু তাড়াতাড়ি, কারণ শত শত মানুষ আছে যারা আমাকে মারতে চায়। কেউ হয়তো তোমার আগে আমাকে মেরে ফেলতে পারে। এরপরেই দেখা যায় হাইশি আর জিয়ান প্যালেসে ফিরে আসে। ফিরে আসতে আসতে জিয়ান হাইশিকে বলে, তুমি কেন আমার পিছু পিছু প্যালেসে আসছো? হাইশি তখন বলে, আমি প্যালেসে কেন আসবো না? জিয়ান তখন হাইশিকে বলে, তোমাকে এক্সপেল করা হলো, তুমি এখন থেকে আমার স্টুডেন্ট না, তুমি প্যালেস থেকে বের হয়ে যাও। হাইশি চিৎকার করে বলে, রাজার সাথে আপনার কি সম্পর্ক? কেন আপনি তাকে এত বেশি প্রোটেক্ট করেন? আপনি নিঃস্বার্থভাবে তার পাশে থাকছেন, কিন্তু সে সবসময় আপনার সাথে অন্যায় করছে। জিয়ান তখন বলে, সে আমার বেস্ট ফ্রেন্ড, সে আমার কাছে আমার জীবনের থেকেও বেশি মূল্যবান, আমি তার প্রতি লয়াল। হাইশি তখন বলে, তাহলে আমি কে? আমি কি আপনার প্রতি লয়াল না? তাহলে আপনি আমার সাথে এমনটা কেন করছেন? জিয়ান তখন হাইশির বুকে তলোয়ার ধরে বলে, তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি তোমাকে হত্যা করব। হাইশি বলে, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আপনি আমাকে মেরে ফেললেও আমি এখান থেকে যাব না। জিয়ান তখন বলে, আমি খুব ভালো করে জানি তুমি রাজাকে ঘৃণা করো, যে কারণে আমি কখনো তোমাকে কোনো মিশন দেইনি। হাইশি অবাক হয়ে বলে, আমি সবসময় ভাবতাম আপনি আমার নিরাপত্তার কথা ভেবে আমাকে মিশন দেন না।
এখন আমি বুঝতে পারলাম আপনি কেন আমাকে মিশন দেন না। দুজনের মধ্যে প্রচন্ড ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে যায়। জিয়ান তলোয়ার ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়, আর হাইশি সেখানে হাঁটু গেড়ে বসে থাকে। একটু পরে সেখানে জুয়ের ইউনুস আসে। সেখানে জুয়ের নতুন একটি অর্ডার নিয়ে এসেছিল, যেখানে কিংজু অর্ডার করেছিল হাইশিকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য, মানে রাজার সৈন্য হিসেবে কাজ করার জন্য। এখন রাজা যেহেতু অর্ডার করেছে, সেহেতু জিয়ান তো আর কিছুই বলবে না। এরপরেই আমাদের জুইংকে দেখানো হয়। জুইং এখন অনেকটাই সুস্থ, সে উঠে চলাফেরা করতে পারছে। জিয়ান আসে জুইংকে দেখার জন্য। জুইং তখন জিয়ানকে জিজ্ঞাসা করে হাইশি কোথায়। জিয়ান বলে, তুমি অনেকটা অসুস্থ হয়ে উঠেছো, এখন তোমার রেস্ট নেওয়ার সময়। এটা বলে সেখান থেকে বের হয়ে যায়। এরপরেই দেখা যায় হাইশি মন খারাপ করে একটি গাছের নিচে বসেছিল। জুইং যখন তার ঘর থেকে বের হয়, সে তো হাইশিকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে দৌড়ে হাইশির কাছে এসে বলে, হাইশি তুমি ফিরে এসেছো, তোমাকে আমি অনেক মিস করছিলাম। মাস্টার তো দিনে আমার সাথে 5টার বেশি কথাই বলতো না। তুমি যদি ফিরে না আসতে, তাহলে আমি আস্তে আস্তে বোবা হয়ে যেতাম। জুইং খুব উৎফুল্ল হয়ে এই কথাগুলো বলছিল, তবে হাইশি চুপচাপ বসেছিল। জুইং হাইশিকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। হাইশি তখন বলে সে বুঝতে পারছে না কোনটা ঠিক আর কোনটা ভুল। এরপর সে জুইংকে তার বাবার মৃত্যুর ঘটনাটি খুলে বলে। আর এসব কষ্টের কথা শুনে জুইং অনেক ইমোশনাল হয়ে যায়। সে হাইশিকে বলে একসময় সেও এসব সহ্য করতে পারতো না, সবকিছু তাকে অনেক বেশি ভাবাতো। তবে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। হাইশিও আস্তে আস্তে সবকিছুর সাথে অভ্যস্ত হয়ে যাবে এবং সবকিছু মেনে নিতে শিখে যাবে। পরদিন সকালেই হাইশি তার ব্যাগ নিয়ে বের হয়ে পড়ে। এখন যেহেতু রাজা অর্ডার করেছিল হাইশিকে অফিসিয়াল কাজ করার জন্য, তাই জিয়ান বাধ্য হয়ে হাইশিকে বিভিন্ন রকম কাজে পাঠাতো। সে এবার হাইশিকে একটা হোটেলের পর্যবেক্ষণ করতে পাঠাচ্ছিল। শাওজি হাইশিকে জিজ্ঞাসা করে সে তার মাস্টারকে বিদায় জানাবে না। হাইশি তখন দরজার সামনে থেকে জিয়ানের উদ্দেশ্যে গ্রিটিং করে এবং সেখান থেকে বের হয়ে যায়। তবে এরপরেই আমরা দেখতে পাই হাইশি জিয়ানকে অলরেডি চিঠি লিখে দিয়েছিল। সে জিয়ানকে লিখেছিল সে জিয়ানের ভালো স্টুডেন্ট হতে পারেনি। জিয়ানের কথা শোনা তো দূর, বারবার সে জিয়ানকে অমান্য করেছে, যে কারণে সে অনেক লজ্জাবোধ করছে। তবে এখন সে তার মাস্টারকে অনেকটাই বুঝতে পেরেছে, তাই সে অভিজ্ঞতার জন্য এবং মাস্টারের অর্ডার মতো দোকান পর্যবেক্ষণে চলে যাচ্ছে। চিঠিটা পাওয়ার পর জিয়ানেরও প্রচন্ড মন খারাপ হয়। সে মন খারাপ করে নিজের ঘর থেকে বের হয়ে আসে। সামনেই দাঁড়িয়ে ছিল শাওজি। শাওজি জিয়ানকে জানায় হাইশি চলে গিয়েছে। জিয়ান আনমনে হয়ে হাইশির ঘরের দিকে তাকিয়ে থাকে। এরপরেই আমরা লিউকে দেখতে পাই। সে দোকানের অন্য একটি মেয়ের সাথে কাপড় ধোয়ার জন্য পুকুরে এসেছিল। তবে তারা যখন কাপড়টা ধুয়ে তোলে, দেখা যায় কাপড়টা অনেক পাতলা আর সফট, যে কারণে খুব সহজেই কাপড়টা বাতাসে উড়ে সেখান থেকে চলে যায়। লিউ আর ওই মেয়েটি তো প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ দোকানের ম্যানেজার ম্যাডাম জিউ তো অনেক রাগ করবে। এই কাপড়টা দিয়ে কনসার্ট সুরঙ্গের জন্য ড্রেস বানানোর কথা ছিল, আর কাপড়টা অনেক দামি। তাই লিউ আর ওই মেয়েটা কাপড়টাকে খুঁজতে খুঁজতে একটা প্যালেসের মধ্যে চলে আসে, যেখানে জুইং দাঁড়িয়েছিল। আর ওই কাপড়টা একদম জুইং এর মাথার উপর এসে পড়ে। জুইং খেয়াল করে মেলায় সে যে মেয়েটির উপর ক্রাশ খেয়েছিল সেই মেয়েটি দৌড়ে আসছে। সে তো এক মুহূর্তের জন্য অবাক হয়ে যায়। এরপর ও উপর থেকে শুনতে পায় লিউ ওই কাপড়টা নিয়ে কথা বলছিল, যেটা একটু আগেই ওর মাথায় এসে পড়েছে। লিউ বাতাসের দেবতার কাছে প্রার্থনা করছিল যাতে কাপড়টা তাকে ফিরিয়ে দেয়, কেননা এই কাপড়টা ফিরিয়ে না নিয়ে গেলে তাকে অনেক শাস্তি পেতে হবে। লিউ এর সাথে থাকা মেয়েটা অনেক ভয় পাচ্ছিল। লিউ তখন বলে, তুমি চিন্তা করো না, আমি এই দায় আমার নিজের মাথায় তুলে নিব। জুইং উপর থেকে সবই শুনছিল, আর তার লিউয়ের এই ব্রড মেন্টালিটি খুবই ভালো লাগে। লিউ আর ওই মেয়েটা ভয়ে ভয়ে দোকানে ফিরে আসে। তবে তারা ফিরে এসে দেখতে পায় সামনে একটা টেবিলের উপর সেই কাপড়টা রাখা। কাপড়টা সুন্দর মতো ভাঁজ করে রাখা ছিল। তারা তো অবাক হয়ে যায়, এই কাপড় এখানে কিভাবে আসলো। ওই মেয়েটা তখন বলে, হয়তো বাতাসের দেবতা আমাদের প্রার্থনা শুনেছে, এখন আর আমাদের শাস্তি পেতে হবে না। দুজনেই বেশ খুশি হয়ে যায়। তবে এই কাপড়টা তো জুইং ফিরিয়ে দিয়েছিল। সে চালের উপর বসে বসে সবকিছুই দেখছিল। আবার আমাদের হাইশিকে দেখানো হয়। সে ঘোড়া নিয়ে সেই রেস্তোরাঁয় চলে আসে যেখানে তাকে ইনভেস্টিগেশন করতে হবে। রেস্তোরাঁতে ঢুকে সে থাকার জন্য একটি রুম চায়। তবে এখানে ঢুকেই হাইশির বেশ সন্দেহ হয়। সেখানে দায়িত্বরত একটি মেয়ে হাইশিকে রুম দেখিয়ে দেয়। আর এরপরে দেখা যায় হাইশির সন্দেহই ঠিক। রাতের বেলা সেই মেয়েটি সহ আরো কিছু লোক আসে হাইশির ওপর আক্রমণ করে।
এরা আসলে ডাকাত দল, যারা এই রেস্তোরাঁতে রাতের বেলা থাকে তাদেরকে মেরে ফেলে তাদের জিনিসপত্র ডাকাতি করে নেয়। তবে হাইশি তো সাধারণ কেউ ছিল না। সে খুব ভালোভাবে ফাইট ব্যাক করে সবাইকে ধরাশায়ী করে ফেলে। হাইশি একটা জায়গায় একটা লোককে বাঁধা অবস্থায় দেখে। সে লোকটির মুখ থেকে কাপড় সরাতে এই লোকটি বলে সে এই রেস্তোরাঁর মালিক। এই ডাকাত দল তাকে এভাবে আটকে রেখে রেস্তোরাঁ চালাচ্ছে। হাইশি তখন ওই লোকটিকে মুক্ত করে দেয়। তখনই কিছু সৈন্য সেখানে আসলে লোকটি দৌড়ে বের হয়ে যায় ওইসব সৈন্যদের বলে, এই ছেলেটি ডাকাত, সে আমাকে বেঁধে রেখে আমার রেস্তোরাঁ লুট করছিল। মানে হাইশিকে উল্টো দোষ দেয়। এরা সবাই আসলে একটা গ্রুপ ছিল। ওইসব সৈন্যরা তো হাইশিকে ধরে ফেলছিল। তখনই সেখানে জিয়ান চলে আসে। জিয়ান ওই সৈন্যদের বলে, তোমাদের মাস্টারকে যে বলে দিও এখনো সুযোগ আছে ভালো হয়ে যাওয়ার, না হলে তার জন্য চরম পরিণতি অপেক্ষা করছে। এটা বলে সে হাইশিকে নিয়ে প্যালেসে ফিরে আসে। হাইশি তার হাতে আঘাত পেয়েছিল। প্যালেসে ফিরতে ফিরতে জিয়ান বলে, তোমার হাতের ক্ষততে ওষুধ লাগিও, যাও নিজের রুমে গিয়ে ফ্রেশ হও। এটা শুনে তো হাইশি খুশি হয়ে যায়। তার মানে জিয়ান তাকে এখন আর প্যালেস থেকে বের হয়ে যেতে বলছে না। আবারও আমাদের লিউকে দেখানো হয়। সে বাতাসের দেবতার জন্য কিছু কেক তৈরি করে, তাকে ধন্যবাদ দেওয়ার জন্য, যেহেতু সেই দামি কাপড়টি সে ফিরিয়ে দিয়েছে। আর সে বাতাসের দেবতার জন্য প্রার্থনা করছিল। তখনই একটা মেয়ে লিউয়ের কাছে আসে। সে লিউকে কিছু ডিজাইন দেখিয়ে তার থেকে একটা চয়েস করে দিতে বলছিল, কাপড়ের মধ্যে এমব্রয়ডারি করার জন্য। লিউ তখন ওই ডিজাইন বইটি ঘেটে ঘুটে একটা ডিজাইন চয়েস করে দেয়। মেয়েটি খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তবে ওই মেয়েটি যেতে লিউ যখন ঘুরে তাকায়, সে দেখতে পায় বাতাসের দেবতাকে দেওয়া তার কেকগুলো আর নেই। সেখানে একটা ফুলের তোড়া আছে। জুইং চালের উপর বসে বসে মজা দেখছিল। জুইং ওই কেকগুলো নিয়ে নিয়েছিল। এরপরে দেখা যায় হাইশি প্র্যাকটিস করতে যাচ্ছিল। তবে তার হাত যেহেতু কাটা ছিল, সে ধনুকটাকে ঠিকভাবে ধরতে পারছিল না। তখন জিয়ান আসে তাকে সাহায্য করার জন্য। সে হাইশির হাতে হাত রেখে তীরটা টেনে ধরে। হাসি তখন জিয়ানকে জিজ্ঞাসা করে, মাস্টার, গতদিন কি আপনি আমাকে ফলো করে করে সেই জায়গায় গিয়েছিলেন, কারণ আপনি আমাকে নিয়ে চিন্তিত ছিলেন? জিয়ান বলে, তীরের দিকে মনোযোগ দাও। সে হাইশির হাতে হাত রেখে তীরটা সঠিক স্থানে লাগিয়ে দেয়। আর তারপর বলে, হাতের ক্ষতর দিকে যত্ন নিও। এটা বলে সেখান থেকে চলে যায়। হাইশি বুঝতে পারে জিয়ান আস্তে আস্তে তার প্রতি নরম হচ্ছে। এরপরে দেখা যায় জুইং খুশি মনে প্যালেসে ফিরছিল। হাইশিও খুশি মনে হেঁটে আসছিল। জুইং তখন বলে, 2 দিন আগে তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি সন্ন্যাসী হয়ে যাবে, অথচ আজ যখন মাস্টার তোমার সাথে একটু ভালো করে কথা বলেছে, তুমি তো খুশিতে লাফালাফি করছো। এটা শুনে হাইশি বলে, তুমিও তো অনেক খুশি, মনে হচ্ছে তুমি কারো প্রেমে পড়ে গিয়েছো। জুইং তখন অপ্রস্তুত হয়ে বলে, তোমাকে ইম্পেরিয়াল এক্সামিনেশনে বসতে হবে, তুমি বরং সেটারই প্রস্তুতি নাও। হাইশি প্রথমবারের মতো জানতে পারে রাজা আদেশ করেছে তাকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য। আর সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য তো তাকে অবশ্যই বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এটা শুনে হাইশি অস্থির হয়ে যায়। জেনারেল সু পরীক্ষার ব্যাপারে সবকিছু বলছিল এবং সে পরীক্ষার দিন তারিখ ঠিক করে রাজার কাছে অনুমতি নিচ্ছিল। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল। এই পরীক্ষার দায়িত্বে ছিল জেনারেল সু। কিং জুয়ের ভাই জি চেং ঝিমাচ্ছিল। আর সে ঝিমাতে গেলে তার কাপড়ের ভিতর থেকে সেই ঈগলের ডিমটি পড়ে ভেঙে যায়। সবাই এতে বেশ বিরক্ত হয়। জু তখন একটু বিরক্ত হয়ে বলে, আজকের মতো কোর্ট এখানেই শেষ, তোমরা সবাই যেতে পারো। পরবর্তী সিনে আমাদের কিং জুকে দেখানো হয়। সে যখন আসছিল, সে তখন তিলানের মেয়েটদের কথা শুনতে পায়, যেখানে তিলানের মেয়েট বলছিল তিলান আর মিস্টার তাং খুব ভালো বন্ধু ছিল। তারা ছোট থেকে একসাথে বড় হয়েছে, অনেকটা ভাই বোনের মতো। অথচ এখানে এসে তিলান একবারের জন্য মিস্টার তাংয়ের সাথে দেখা করেনি। তবে এসব কিংজু শুনতে পেয়ে যায়, আর সে আবারও একটা সুযোগ পেয়ে যায় তিলানকে প্যালেস থেকে বের করার। এরপরেই সে তিলানকে আদেশ দেয় মিস্টার তাং পরবর্তী দিনে এই রাজ্য ছেড়ে চলে যাবে, কেননা সে তো তিলানের রাজ্যের জেনারেল। এখানে এসেছিল তিলানকে পৌঁছে দিতে, পৌঁছে দেওয়া হয়ে গিয়েছে, সে চলে যাবে। তিলান যেন প্যালেসের বাইরে তাকে বিদায় দেওয়ার জন্য যায়। তিলান এই বিষয়টা বুঝতে পারছিল না। তখন তিলানের মেয়ের তিলানকে বলে, এই রাজ্যে অফিসিয়ালদের সাথে কোনো কনসোর্ট দেখা করে না। তিলান বুঝতে পারে রাজা তার সাথে ট্রিক্স করছে। রাজা তাকে অপবাদ দিয়ে বের করে দিতে চায়। আর তাই সেদিন রাতে তিলান সারা রাত গোসল করে। পরদিন সকালে যখন জেনারেল তাং ফিরে যাবে, তাকে বিদায় দেওয়ার জন্য কেউ আসে না। সে 1 ঘন্টা ধরে প্যালেসের বাইরে দাঁড়িয়ে থাকে। জু এই বিষয়টা শুনে অনেক রেগে যায়।
কেন প্রিন্সেস তিলান তার আদেশ মানেনি? তার তো মিস্টার তাংকে বিদায় দেওয়ার জন্য প্যালেসের বাইরে যাওয়ার কথা। ইউনুস তখন জানায় প্রিন্সেস তিলানের প্রচন্ড জ্বর। ডাক্তার তাকে পরীক্ষা করে এসেছে, জ্বরের সাথে সাথে তার ভয়ঙ্কর ঠান্ডা লেগেছে। জু প্রচন্ড রেগে গিয়ে বলে সে তো গতকালকেই সুস্থ ছিল, হঠাৎ করে তার ঠান্ডা কিভাবে লাগলো। সে মনে করে তিলান নাটক করছে, তাই সে নিজে যায় তিলানকে পরীক্ষা করতে। তবে তিলানের হাত ধরে বুঝতে পারে আসলে তিলানের জ্বর হয়েছে। তিলান প্রচন্ড কাশছিল। জু তখন বলে হঠাৎ করে তুমি কিভাবে অসুস্থ হয়ে গেলে? তিলানের মেয়েটা বলে অনেক আগে থেকেই তার হাঁপানি রোগ ছিল, তাই হালকা ঠান্ডা লাগলেই তার জ্বর হয় এবং কাশি হয়। তিলান তখন বলে মিস্টার তাংয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তার সাথে আমি কখনোই আলাদা কোনো জায়গায় দেখা করিনি। যতবার কথা বলেছি ততবারই কেউ না কেউ উপস্থিত ছিল। আপনি যদি চান তাহলে আমার পাস্টের ব্যাপারে খোঁজখবর নিতে পারেন। জো বুঝতে পারে তিলানকে ঘাটিয়ে সে পারবে না, তখন বলে খুবই বোরিং, আর সেখান থেকে বের হয়ে যায়। জু বের হয়ে যেতেই তিলান অজ্ঞান হয়ে পড়ে যায়। মেয়েরা অস্থির হয়ে ডাক্তারকে খবর দেয়। এদিকে তাং তখনও প্যালেসের সামনে দাঁড়িয়েছিল, তাকে বিদায় জানাতে কেউই আসে না। তাং রাজার উদ্দেশ্যে গ্রেটিং করে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এটা তো অবশ্যই একটা রাজ্যের জেনারেলের জন্য অসম্মান, তবে তিলানের জন্য সে সবকিছু মুখ বুজে সহ্য করে নেয়। এদিকে হাইশি কঠোর পরিশ্রম করছিল ইম্পেরিয়াল এক্সামিনেশনে টেকার জন্য, কেননা জিয়ান তাকে এই বিষয়ে হেল্প করছিল। সে জিয়ানকে অনেকটা কষ্ট দিয়েছে, এখন সে চাচ্ছিল জিয়ানকে খুশি করতে। সে জিয়ানকে কথাও দিয়েছিল সে কখনো রাজার ক্ষতি করার চিন্তাও করবে না এবং দেশের জন্য কাজ করবে। জিয়ান আর হাইশি যখন তলোয়ার নিয়ে প্র্যাকটিস করছিল, তখন হাইশির তলোয়ারের আঘাতে জিয়ানের পেন্ডেন্ট ভেঙে যায়। সে সময় জুইং সেখানে আসে। জুইং অবাক হয়ে বলে মাস্টার আপনি কবে থেকে ত্যাগ করতে শিখলেন? মানে জিয়ান ইচ্ছা করে হাইশিকে ছাড় দিচ্ছিল। হাইশি প্রচন্ড লজ্জা পেয়ে যায় মাস্টারের পেন্ডেন্ট ভেঙে ফেলায়, আর সে জিয়ানের কাছে মাফ চায়। জিয়ান তখন বলে এটা বড় কোনো বিষয় না। জুইং জিয়ানের কাছে অনুমতি চায় হাইশিকে নিয়ে বাইরে যাওয়ার জন্য। তার ফেব্রিক স্টলে যেতে হবে নিজের পোশাক আনার জন্য। জুইং রিসেন্টলি সেনাবাহিনীর লিডার হয়েছে, তাই সেনাবাহিনীর লিডারদের জন্য যে কোড বানানো হয় তার জন্য সে কোড বানাতে দেওয়া হয়েছিল, আর সেটা বানাচ্ছিল লিউ। আর জুইং তো লিউয়ের সামনে যেতে পারবে না, তার হার্টবিট বেড়ে যাবে। এই কারণে সে হাইশিকে নিয়ে আসে ওই কোডটি নেওয়ার জন্য। হাইশিকে ফেব্রিক অফিসের সামনে দিয়ে সে পেট ব্যথার ভান করে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। হাইশি তখন বাধ্য হয়ে একা একাই ভিতরে যায়। সে দেখতে পায় লিউ নামের ওই মেয়েটি চোখ বন্ধ করে এমব্রয়ডারি করছে। হাইশি সেখানে গিয়ে বলে খুব সুন্দর এমব্রয়ডারি হয়েছে। লিউ তখন চোখ বাঁধা অবস্থায় বলে মিস আপনার কিছু প্রয়োজন? সে হাইশির কণ্ঠ আর হাঁটা সাউন্ডে মনে করেছিল হাইশি কোনো মেয়ে, মানে বুঝতে পেরেছিল হাইশি একটা মেয়ে। তবে চোখ খুলে সে বারবার হাইশির কাছে মাফ চায় তাকে মেয়ে মনে করার জন্য। তখনই সেখানে ম্যাডাম জিউ চলে আসে, এবং ম্যাডাম জিউ যখন জানতে পারে লিউ হাইশিকে মেয়ে মনে করেছে, তখন সেও একটু ধাক্কা খায়। লিউ ভেতরে যায় জুইং এর পোশাকটা আনতে। হাইশি তখন খেয়াল করে লিউ সেখানে সুন্দর সুন্দর ব্যাগ বানিয়ে রেখেছে। ম্যাডাম জিউ বলে হাইশি ওই ব্যাগটা নিতে চায় কিনা, তবে হাইশি বলে না না, আমি একটা ছেলে, আমি সব ব্যাগ নিয়ে কি করব। আর তারপর লিউ আসলে সে জুইং এর ড্রেসটা নিয়ে বের হয়ে আসে। জুইং নিজের ড্রেস পেয়ে তো মহা খুশি, তার উপর এই ড্রেস সেলাই করেছিল লিউ। হাইশি তখন বলে লিউ খুবই সুন্দর একটা মেয়ে, ওর চোখগুলো খুবই সুন্দর আর হাতগুলো অনেক সফট। এটা শুনে জুইং বলে তুমি এত দুশ্চরিত্র কবে থেকে হলে? তুমি একটা মেয়ের হাত খেয়াল করেছো? হাইশি তখন বলে হাত সুন্দর, কিন্তু জুইং চিৎকার করে বলতে থাকে আর একটা কথাও বলবে না। সে রেগে প্যালেসের দিকে চলে আসে, আর রাতের বেলা সে লিউর বানানো পোশাক জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। এদিকে হাইশি ছিল অন্য ধান্দায়। সে লিউর বানানো ওই ব্যাগগুলো দেখে অনেক পছন্দ করেছিল, আর সে নিজে হাতে একটা ব্যাগ সেলাই করছিল। হঠাৎই সে বুঝতে পারে বাইরে থেকে কেউ আসছে, তাই হাইশি দ্রুত মোম বন্ধ করে সুই সুতার বাটিটা নিয়ে দৌড়ে বিছানায় চলে যায় এবং কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে। একটু পরে সেখানে জুইং আসে। জুইং এসে হাইশির কম্বলতে উঠেই দেখতে পায় সে সুই সুতার বাটি নিয়ে শুয়ে আছে। জুইং তখন হাইশির থেকে বাটি নিয়ে এসে ব্যাগটা বের করে, আর তারপর বলে তুমি এই ব্যাগ সেলাই করছিলে? জুইং প্রচন্ড মজা নিচ্ছিল, সে বলছিল তার দেখা সবচেয়ে জঘন্যতম সেলাই হচ্ছে এটা। হাইশি তখন বলে সে এটা সেলাই করেনি। এরপর জুইং আবারও মজা নিয়ে বলে তুমি এটা কাকে দিবে? তুমি কার প্রেমে পড়েছো বলো?
তুমি আমাকে বলো, আমি তোমার হয়ে তাকে প্রপোজ করে দিব। হাইসি তখন জুইংকে পিটিয়ে পাটিয়ে ঘর থেকে বের করে দেয়, আর তারপর আবারও সেলাই করতে বসে। পরদিন সকালে হাইসি জিয়ানের ঘরের সামনে দিয়ে পায়চারি করছিল। জিয়ান বুঝতে পেরে বের হয়ে এসে বলে, তুমি কি আমাকে কিছু বলবে? হাইসি তার হাতে কিছু লুকিয়ে রেখেছিল, আর তারপর এক নিঃশ্বাসে বলে, আমি গতকাল আপনার পেন্ডেন্টটা ভেঙে ফেলেছি। এটা ভেবে আমার অনেক খারাপ লেগেছে, তাই আমি আপনার জন্য নিজে হাতে একটা ব্যাগ সেলাই করেছি। এটা বলে সে ওই ব্যাগটা জিয়ানের হাতে দিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। এই ব্যাগটাতে এমব্রয়ডারি করে জিয়ানের নাম লেখা ছিল, যেটা দেখে জিয়ান মুচকি হাসে। আমার কেন যেন মনে হচ্ছিল যে জিয়ানও হাইসিকে পছন্দ করে। এরপর দেখা যায় হাইসি একটা গাছের নিচে বসেছিল। জুইং সেখানে এসে বলল, তুমি এখানে কেন বসে আছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার মন খারাপ। কি ব্যাপার, তুমি ব্যাগটা কমপ্লিট করে তাকে দিতে পারোনি? হাইসি তখন বলে, আরে না, আমি আমার জামা খোলা নিয়ে টেনশনে আছি। জুইং তখন অবাক হয়ে বলে, তুমি ব্যাগ দিতে না দিতে সে তোমাকে জামা খোলার জন্য বলেছে? সে তো দেখছি একটা প্লে বয়। হাইসি তখন জুইংকে থাপ্পড় দিয়ে বলে, তোমার মাইন্ড এমন কেন? আমি টেনশন করছি ইম্পেরিয়াল এক্সামিনেশন নিয়ে। ইম্পেরিয়াল এক্সামিনেশন 3 ভাগে হতো, যেটা প্রাথমিক সিলেকশন, তারপরে বডি এক্সামিনেশন এবং এরপরে বাকি টেস্ট। তো প্রাথমিক সিলেকশন তো হাইসির হয়ে গিয়েছে, বাকি রয়েছে বডি এক্সামিনেশন। এখন বডি এক্সামিনেশনের জন্য তো তার জামা খুলতে হবে, আর সে তো একটা মেয়ে, জামা তো সে খুলতে পারবে না। এটা শুনে জুইং বলে, হ্যাঁ তাহলে তো এটা সত্যি টেনশনের বিষয়। হাইসি তখন বলে, কেমন হয় যদি আমার হয়ে তুমি বডি এক্সামিনেশন ফেস করো? জুইং বলে, সে এটা পারবে না। এটা বলে সে কোনোভাবে পালানোর চেষ্টা করছিল। হাইসি তখন তার পেছনে ছুটতে থাকে। জুইং একবারে নিষেধ করে দেয়, সে কোনোভাবেই হাইসির হয়ে বডি এক্সামিনেশন ফেস করতে পারবে না। হাইসি তখন বলে, আচ্ছা কোনো সমস্যা নেই, আমি তাহলে এক্সামিনেশনে যাব না, এবং জিফেং প্যাভিলিয়নে থেকে সবাইকে এটা বলে দিব যে তুমি বুটিক্সে কাজ করা একটি মেয়ের প্রেমে পড়ে গিয়েছো। তুমি তার সামনে যেতে নার্ভাস ফিল করো, আর তাই তুমি যখন তোমার পোশাক আনতে গিয়েছিলে তাই বাথরুমের কথা বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিলে। তখন বেচারা জুইং বলে, আচ্ছা আমি তোমার হয়ে বডি এক্সামিনেশন ফেস করব। আর এরপরেই দেখা যায় জুইং হাইসির হয়ে বডি এক্সামিনেশন ফেস করে। তবে সেখানকার অফিসার জুইংকে চিনতে পেরে যায়, কারণ জুইং 3 বছর আগে এই ইম্পেরিয়াল এক্সামিনেশনে ফার্স্ট হয়েছিল, তাই তাকে চিনতে পারাটা স্বাভাবিক। তবে জুইং বলে সে জুইং না, সে আসলে হাইসি। তবে এই বিষয়টা জেনারেল সু জানতে পারে, আর জেনারেল সু এরও সন্দেহ হয়। এরপরে জুইং সেই সার্টিফিকেট এনে হাইসিকে দিয়ে দেয়, বডি এক্সামিনেশনের সার্টিফিকেট। আর এখন থেকে শুরু হবে ফাইনাল ধাপ। তবে হাইসি যখন ফাইনাল ধাপের জন্য যায়, তখন সেখানকার সব স্টুডেন্টরা বলতে থাকে হাইসি বডি এক্সামিনেশন ফেস করেনি, হাইসির হয়ে অন্য কেউ বডি এক্সামিনেশন ফেস করেছে। যে সেখানে ছিল সে তো অনেক হ্যান্ডসাম ছিল। সবাই সেখানে তর্ক বিতর্ক লাগিয়ে দিয়েছিল, তবে হাইসি চুপচাপ ছিল। ওইখানকার অফিসার বলছিল হাইসির কাছে সার্টিফিকেট আছে, এবং এই অফিসার ঝাড়ি মেরে বলে, তোমরা যদি প্রমাণ করতে না পারো যে ও হাইসি না, তাহলে কিন্তু তোমরা সবাই ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। আর ডিসকোয়ালিফাইড হওয়ার ভয়ে সবাই চুপ করে যায়। সবাইকে তো একটা ঘরেই থাকতে দেয়া হয়, তাই রাতের বেলা হাইসি গন্ধে আর নাক ডাকার শব্দে ঘুমাতেই পারছিল না। এই কারণে সে সেখান থেকে উঠে চলে যায়। তবে সেখানকার অনেকেই জেগেছিল, যারা হাইসির বিরুদ্ধে কথা বলছিল। হাইসি বাইরে গিয়ে একটা খামের সাথে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করে। তখনই ওই ছেলেগুলো হাইসির উপর আক্রমণ করে দেয়। তবে হাইসি তো আর দুর্বল না, সে ওই ছেলেদের ইচ্ছা মতো উত্তম মধ্যম দিয়ে দেয়, এবং বলে, তোমরা কারো যোগ্যতা বিচার না করে হুট করে তার উপর আঙুল তোলো কেন? সবাই বলছিল হাইসি যেহেতু জিয়ানের স্টুডেন্ট তাই সে সুবিধা পেয়েছে, মানে মামা চাচার সুবিধা। হাইসি ওই বিষয়টাই বলে। তবে দূর থেকে একটা ছেলে হাইসির উপরে নজর রাখছিল। একটু পরে অফিসাররা যখন ওইসব ছেলেদের দেখে জিজ্ঞাসা করে তাদেরকে এভাবে কে পেটিয়েছে, সবাই তো বলে হাইসি, কিন্তু হাইসি বলে সে তো কিছুই করেনি। তখন একটা ছেলে হাইসির হয়ে কথা বলে। এই ছেলেটির নাম ছিল হিচং, আর ওই হাইসির গতিবিধির উপর নজর রাখছিল। হিচং ওইসব অফিসারদের বলে হাইসি প্রথমে তাদেরকে মারেনি, তারা সবাই একটা গ্রুপ হয়ে হাইসিকে মারতে গিয়েছিল, হাইসি শুধুমাত্র নিজেকে প্রোটেক্ট করেছে। তখন ওই অফিসার অন্য ছেলেদেরকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। হাইসি তখন হিচংকে ধন্যবাদ জানায় তার হয়ে কথা বলার জন্য। হিচং বলে, আরে আমরা তো ভাই ভাই, আর সবাই তো দেশের সেবা করার জন্য এসেছি। হাইসি তো আর এই ছেলের আসল উদ্দেশ্য বুঝতে পারে না। পরদিন ইম্পেরিয়াল এক্সাম শুরু হয়ে যায়। শুরুতেই তাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়। প্যারাগ্রাফ বলতে যার যার মতামত রাজা সম্পর্কে,
রাজা কেমন জ্ঞানী কেমন শাসক এই সম্পর্কে। তো হাইসি সেখানে লিখে দেয় রাজা অন্ধ এবং রাজার মধ্যে ক্ষমা করার গুণ নেই। সাথে সে পার্ল ট্যাক্সের বিষয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বলে, তার বাবা কিভাবে মারা গিয়েছে, কিভাবে তারা ছোটবেলায় পার্ল সংগ্রহ করতে সবকিছু। হাইসি তো পুরো ঘটনায় রাজাকে শোষক হিসেবে তুলে ধরেছিল। জেনারেল সু হাইসির প্যারাগ্রাফ নিয়ে কিং জুকে দিলে কিং জু মনোযোগ সহকারে পুরো ঘটনা পড়ে। আর শেষের দিকে যে হাইসি লিখে দিয়েছিল রাজা অন্ধ এবং রাজার মধ্যে ক্ষমা করার গুণ নেই, এই লাইন পড়ার পর জেনারেল সু বলে, কত বড় বেয়াদব, ওকে তো মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া উচিত। আপনার মতো জ্ঞানী রাজাকে অপবাদ দিচ্ছে, আপনি তো সবসময় শান্তির জন্যই চেষ্টা করেন। তবে কিংজু বলে হাইসি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে, তাই সে হাইসিকে ফার্স্ট বানাতে চায়। জেনারেল সু কিছু বলতে চাচ্ছিল, তবে জু ঝাড়ি মেরে বলে, তাহলে তুমি আমার কাছে সিদ্ধান্তের জন্য কেন এসেছো? যদি আমার সিদ্ধান্তের উপর তোমার কোনো কথা থাকে। জেনারেল সু আর কিছু বলতে পারে না। তবে পরদিন কোর্টে কিংজু প্রচন্ড রেগে যায়। সে তো হাইসির লেখা থেকে জানতে পেরেছিল পার্লের জন্য জেলেদের উপর কতটা অত্যাচার করা হয়। সে ওইসব এলাকায় দায়িত্বরত মন্ত্রীদের জিজ্ঞাসা করে এগুলো সত্য কিনা। সে শুধুমাত্র 10% ট্যাক্স ধার্য করেছিল, তাহলে তার 10 গুণ কেন আদায় করা হয়, আর বাকি পাওয়ারগুলো কারা নেয়? কিংজু হুঙ্কার দিয়ে বলে দেয় এই বিষয়টা ইনভেস্টিগেশন করার জন্য। এমনকি পার্ল ট্যাক্সের করাপশনের সাথে যারা যারা যুক্ত আছে সবাইকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হবে। মন্ত্রীরা তো প্রচন্ড ভয় পেয়ে যায়। দুইজনকে কিংজু কারাগারে নিক্ষেপ করে। মানে সে পুরো রেগে গিয়েছিল এই বিষয়টা জানতে পেরে। পরদিন দেখা যায় হাইশিকে ফার্স্ট ঘোষণা করা হয় এবং হিচং নামে যে ছেলেটা ছিল সে হয় সেকেন্ড। তখন সেখানে উপস্থিত অন্যান্য ছেলেরা সবাই হাইশিকে কংগ্রাচুলেশন জানায়। পরবর্তী পরীক্ষা হবে 5 দিন পর এবং 3 দিন তাদের ছুটি ছিল, যে যার বাড়িতে ফিরে যেতে পারে। হাইশি প্রচন্ড খুশি মনে বাড়ি ফিরে আসে। সে জুইংকে জানায় সে যে ফার্স্ট হয়েছে জুইং জানে কিনা, মাস্টারই বা জানে কিনা। জুইং জানায় যে মাস্টার জানে, তবে মাস্টার প্যালেসে একটি কাজে গিয়েছে। কিংজু জিয়ানকে ডেকে পাঠিয়েছিল পার্ল ট্যাক্সের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য। জিয়ান তখন বলে সে আগে থেকে এই বিষয়ে জানে আর সে বহুদিন ধরে গোপনে ইনভেস্টিগেশন করছে। জু তখন রেগে গিয়ে বলে, তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? জিয়ান তখন বলে, আপনিই তো বলেছেন আমি আপনার সাধারণ একজন চাকর, সবকিছু না জেনে কিভাবে আপনার সিদ্ধান্তের উপর কথা বলি। জু তখন বলে, তার মানে হাইসি আমাকে সেদিন মারতে এসেছিল শুধুমাত্র তিলানের জন্য না, পার্ল ট্যাক্সের জন্য? জিয়ান চুপ করে থাকে। হঠাৎ জুয়ের চোখ পড়ে জিলানের কোমরে থাকা ব্যাগের দিকে, যে ব্যাগটা হাইসি জিয়ানকে দিয়েছিল। সে তখন ওই ব্যাগটা ধরে বলে, ফেব্রিক অফিসিয়ালরা এত জঘন্য এমব্রয়ডারি কবে থেকে শুরু করেছে? মনে হচ্ছে ম্যাডাম জিউয়ের বয়স হয়েছে, তাকে রিটায়ার্ডে দিতে হবে। জিয়ান তখন বলে, এটা ফেব্রিক অফিসিয়াল থেকে আসেনি, এটা তাকে পার্সোনালি কেউ দিয়েছে, আর তার মনে হয় এটা বেশ সুন্দর। রাতের বেলা জিয়ান ওই ব্যাগটার দিকে তাকিয়ে হাইসির কথা ভাবছিল আর সে আনমনে হেসে ফেলে। পরদিন সকালে হাইসি দৌড়ে জিয়ানের কাছে আসে। সে তো অনেক খুশি ছিল তার ফার্স্ট হওয়া নিয়ে, ওইটাই সে জিয়ানকে বলতে আসছিল। তবে সে জিয়ানের কোমরে তার দেয়া ব্যাগটা না দেখতে পেয়ে একটু মন খারাপ করে। জিয়ান তখন বলে, আমি ভুল করে ঘরে ফেলে এসেছি। হাইসি অপ্রস্তুত হয়ে বলে, আরে ওটা সাধারণ একটা বিষয়, আমি তো আপনাকে আমার ফার্স্ট হওয়ার বিষয়টি বলতে এসেছি। জিয়ান তখন বলে, আমি কালই শুনেছি আর আমি তোমাকে নিয়ে গর্বিত। এটা বলে সে হাইসিকে তার নিজের একটা আংটি উপহার দেয়। হাইসি তো আংটি পেয়ে মহা খুশি। রাতের বেলা হাইসি তার বুড়ো আঙুলে আংটিটা দিয়ে দেখছিল, কারণ আংটিটা অনেক বড়, হাইসির কোনো আঙুলে লাগছিল না। সে সেটাকে একটা চেন দিয়ে পেন্ডেন্ট হিসেবে পরার সিদ্ধান্ত নেয়। আর সেই আংটিটা দেখতে দেখতে হাইসি আবারও কল্পনা করে জিয়ান তাকে কিস করছে। আর হঠাৎ সেই আংটিটা হাইসির মুখের উপর পড়ায় সে কল্পনা থেকে বের হয়ে আসে। পরদিন ছিল তীর চালনার পরীক্ষা। হিচং এর 3টি তীরই লক্ষ্যভেদ করে। তবে যখন হাইসির পালা আসে তখন আমরা দেখতে পাই হাইসিকে যে ঘোড়াটা দেয়া হয়েছে ঘোড়াটা একটু পাগলাটে ছিল। হাইসি সেই ঘোড়াতে ওঠার পরে ঘোড়াটা লাফালাফি করতে শুরু করে। হাইসি বুঝতে পারছিল না ঘোড়াটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। তখন সে জিয়ানের কিছু কথা চিন্তা করে, যেখানে জিয়ান তাকে বলেছিল ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে হলে ঘোড়ার পার্সোনালিটি বুঝতে হবে ঘোড়াটির কি সমস্যা হচ্ছে এবং ঘোড়াকে কমফোর্ট ফিল করাতে হবে। হাইসি সেসব চিন্তা করে এবং ঘোড়াটা যখন লাফ দেয় সে কয়েক সেকেন্ডের মধ্যে 3টা তীর একসাথে মারে আর 3টা তীরই লক্ষ্যভেদ করে এবং এই রাউন্ডেও হাইসি জিতে যায়। শাওজি জিয়ানকে সেই খবরটা দেয়।
সাথে ওই খবরটাও দেয় যে হাইশির যে ঘোড়াটা ছিল সেটা হঠাৎ করে পাগলামি শুরু করেছিল। জিয়ান তখন বলে সে জানে অফিসারদের মধ্যে কেউ আছে যে চাচ্ছে না হাইশি জিতে যাক, তাই ফাইনাল রাউন্ডে তাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। এবং সে শাওজিকে দায়িত্ব দেয় এটা ইনভেস্টিগেশন করার জন্য যে কে হাইশিকে বাধা দিচ্ছে। এরপরেই দেখা যায় জুইং আসে প্রিন্সেস তিলানের কাছে। জুইংকে হাইশি পাঠিয়েছিল কিছু গিফট নিয়ে। হাইশি তিলানের জন্য একটি ব্রেসলেট এবং একটি খরগোশ পাঠিয়েছিল। তিলান যেহেতু প্যালেসে দীর্ঘ সময় একা একা থাকতো, তাই সে যাতে খরগোশটা নিয়ে ব্যস্ত থাকতে পারে। তিলান তো খরগোশটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। জুইং তখন জিজ্ঞাসা করে সব মেয়েরাই কি খরগোশ পছন্দ করে। তিলান তখন বলে খরগোশ অনেক কিউট হয়, তাই সব মেয়েরাই এটা পছন্দ করে। জুইং তখন লিউকে সেম সাদা কালারের একটা খরগোশ উপহার দেয়। লিউ মনে করে বাতাসের দেবতা তাকে এটা উপহার দিয়েছে। সে তো অনেক খুশি হয়ে যায়। জুইং সবসময় চালের উপর থেকে লিউকে ফলো করত। সে লিউকে খুশি হতে দেখে নিজেও অনেক খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় হি চং জেনারেল সুয়ের কাছে আসে। জেনারেল সুই হি চংকে নিয়ে এসেছিল এবং সে হি চংকে সমস্ত পরীক্ষার বিষয়গুলো আগেই বলে দিত, যে কারণে হাইশি ফার্স্ট হলেও সবসময় হি চং সেকেন্ড হতো। সে এবার হি চংকে কিছু বিষাক্ত সুচ দেখায়, যেগুলো সুযোগ করে হাইশির ঘাড়ে ফুটিয়ে দিতে হবে, তাহলে হাইশি মুহূর্তেই মারা যাবে। হাইশি যাতে কোনোভাবেই ফার্স্ট না হতে পারে সেই কারণেই জেনারেল সুয়ের এত পরিশ্রম। এদিকে জিয়ানও বসে নেই। সে তার মাস্ক পরে রেডি হয়ে গিয়েছিল হাইশির সাথে ফাইনাল রাউন্ডে থাকার জন্য। জুইং তার ঘরে আসে তার কাছ থেকে বিদায় নিতে, কেননা জিয়ান পার্লট্যাক্সের ইনভেস্টিগেশনের বিষয়টি জুইং এর কাঁধে দিয়েছে এবং জুইং যাচ্ছিল হাইশির গ্রামে ইনভেস্টিগেশন করার জন্য। সে জিয়ানের কাছ থেকে বিদায় নিয়ে যায়। চলে আসে ফাইনাল টেস্টের দিন। ফাইনাল টেস্টটা হবে পানির মধ্যে। ড্রামের উপর প্রতিটি ক্যান্ডিডেট দাঁড়িয়ে থাকবে। সেখানে একটা টাওয়ারের মতো ছিল যেখানে ফার্স্ট প্রাইজের কাপ থাকবে। যে ক্যান্ডিডেট আগে সেই কাপটা ধরতে পারবে সেই হবে ফার্স্ট। একজন আরেকজনকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিতে পারলে যে পুকুরে পড়ে যাবে সে বাদ। এইভাবে করে সবাইকে ফেলে যে ওই কাপটা ধরতে পারবে সে ফার্স্ট হবে। তবে এই ড্রামের উপর দাঁড়িয়ে হাইশির অনেক আনইজি লাগছিল। তার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। সেখানে কিংজু আর প্রিন্সেস তিলান সহ সবাই এসে হাজির হয়। পরীক্ষা শুরু করার আদেশ দেওয়া হয়। জিয়ানও সেখানে এসে উপস্থিত হয়। জেনারেল সু সবাইকে রুলস বুঝিয়ে দিলে টেস্ট শুরু হয়। তবে প্রিন্সেস তিলান চোখ তুলে তাকাচ্ছিল না। কিংজু তখন তাকে খুঁচিয়ে বলে, একে তো তুমি মাস্ক পরে এসেছো, তার উপর তুমি টেস্টের দিকে দেখছো না, তাহলে তুমি এখানে কেন এসেছো? তিলান তখন তার মাস্ক খুলে রেখে বলে, তাদের রাজ্যে কোনো কনসার্ট যদি সবার সামনে আসে তাহলে মাস্ক পরেই আসে, আর সে টেস্টের দিকে দেখছে না কারণ ক্যান্ডিডেটদের তেজ দেখে তার ভয় লাগতে পারে। জু তখন বলে, আমি তো জানতাম না জুনিয়নে এত বেশি রুলস, তুমি তো একের পর এক রুলস দেখিয়েই যাচ্ছ। তিলান তখন বলে, আমি আপনাকে ভালোবাসি, আর আপনাকে খুশি করার জন্য আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো। জু উপহাস করে বলে, তুমি মিথ্যা কথা বললে তোমার মুখ দেখে বোঝা যায়। আমি বুঝি না হাইশির মধ্যে এমন কি আছে, সবাই কেন হাইশির জন্য এত বেশি চিন্তিত। এই কথাটা জু আবার জিয়ানকে খোঁচা মেরে বলেছিল। এদিকে টেস্ট তো চলছেই। ক্যান্ডিডেটরা একে অপরকে ফেলে দিয়ে টাওয়ারে উঠছিল। শেষ পর্যন্ত হাইশি আর হিচং টিকে থাকে। আর স্বাভাবিকভাবেই হাইশি হিচংকে হারিয়ে সেই কাপটা নিজের হাতে তুলে নেয়। আর কাপটা নিয়ে যখন হাইশি সর্বোচ্চ ড্রামে গিয়ে দাঁড়ায়, তখনই হিচং নিচ থেকে সেই বিষাক্ত সুচটি হাইশির কাঁধে ছুঁড়ে মারে। হাইশির সাথে সাথেই সেখান থেকে পুকুরে পড়ে যায়। জিয়ান দ্রুত পুকুরে নেমে যায় হাইশিকে তোলার জন্য। সেখানে জিয়ানের মাস্ক খুলে পড়ে যায়। জিয়ান যখন উঠে যাচ্ছিল, সবাই তখন লর্ড কিনহাই বলে চিৎকার দিয়ে ওঠে। জিয়ান আসলে লর্ড কিনহাই। সবাই জানতো লর্ড কিনহাই মারা গিয়েছে, তাই সে মাস্ক পরে সবসময় কিংজুয়ের পাশে থাকতো। জিয়ান অনেক উপরের র্যাঙ্কের একজন জেনারেল। সবাই জানতো প্রিন্স ইয়ের বিদ্রোহের সময় লর্ড কিনহাই সেই যুদ্ধে মারা গিয়েছে। যা হোক, তখনই একজন সৈন্য এসে খবর দেয় হাইশি যখন পুকুরে পড়ে গিয়েছিল তখন সেখানে কালো রঙের রক্ত দেখা গিয়েছে, তার মানে হাইশিকে বিষ দেয়া হয়েছে। জু এটা শুনে আদেশ দেয় প্যালেসের সমস্ত গেট বন্ধ করে দেওয়ার জন্য। যতক্ষণ না এটা জানা যায় যে কে হাইশিকে বিষ দিয়েছে ততক্ষণ প্যালেস থেকে কেউ বের হতে পারবে না। এদিকে লিওর কাঁধে দায়িত্ব এসে পড়েছিল হাইশির জন্য একটি বেল্ট বানানোর। হাইশি তো প্রিন্সেস তিলানকে কিছু উপহার পাঠিয়েছিল, তাই রিটার্ন গিফট হিসেবে প্রিন্সেস তিলান হাইশির জন্য একটি বেল বানাতে দিয়েছিল। আর লিও সেই বেল বানানোর সময় যে ফুলটা ব্যবহার করে
সেই ফুলটা সাধারণত মেয়েদের জামার এমব্রয়ডারিতে ব্যবহার করা হয়। ম্যাডাম জিউ লিউকে জিজ্ঞাসা করে, তুমি এই ফুল কেন ব্যবহার করলে? হাইশি তো এটা দেখলে রেগে যেতে পারে। লিউ তখন বলে তার ভুল হয়ে গিয়েছে, সে কল্পনা করেছে এই ফুলে হাইশিকে অনেক সুন্দর লাগবে। ম্যাডাম জিউ আবারও একটু ধাক্কা খায়। আমার মনে হচ্ছিল তারও মনে হয় যে হাইশি মেয়ে। যা হোক, ম্যাডাম জিউ সেই বেল নিয়ে প্যালেসের দিকে যায় হাইশিকে দেওয়ার জন্য। এদিকে জিয়ান হাইশিকে কোলে নিয়ে দ্রুত প্যালেসে ফিরে আসে। তার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়। জিয়ান একাই হাইশিকে নিয়ে ভিতরে আসে এবং টান দিয়ে হাইশির কাঁধের জামাটা সরিয়ে ফেলে। জিয়ান এটা করছিল হাইশির কাঁধের বিষ বের করার জন্য, কারণ হাইশি যন্ত্রণায় কাতরাচ্ছিল। জিয়ান একটা ছুরি দিয়ে সেই জায়গাটায় কেটে দেয় যেখানে তার বিষাক্ত সূচ লেগেছিল, আর তারপর নিজের মুখ দিয়ে টেনে সেই বিষ বের করতে থাকে। এরই মধ্যে ম্যাডাম জিও প্যালেসে চলে এসেছিল। সে হাইশির চিৎকার শুনতে পায় আর বুঝতে পারে এটা তো কোনো মেয়ের চিৎকার। তখন সে হাইশির রুমের দরজা দিয়ে উকি দেয় এবং দেখতে পায় জিয়ান হাইশির কাঁধে মুখ লাগিয়ে আছে। সে মনে করে জিয়ান আর হাইশি রোমান্টিক সময় কাটাচ্ছে। সে প্রায় কান্না করে দিচ্ছিল। ম্যাডাম জিউয়ের রিয়াকশন দেখে বোঝা যায় সে জিয়ানকে ভালোবাসে। ম্যাডাম জিউ দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। এদিকে প্যালেসে সমস্ত ক্যান্ডিডেট আর জেনারেল সবাইকে আটকে রাখা হয়েছিল। তখন অন্যান্য ছেলেরা জিজ্ঞাসা করে হাইশি কেমন আছে, তবে হিচং নিরিবিলি খাচ্ছিল। শাওজি জানায় যতক্ষণ না অপরাধী ধরা পড়ছে ততক্ষণ কেউই বের হতে পারবে না। তখনই সেখানকার একজন সৈন্য কালো রঙের একটা বেল্ট নিয়ে হাজির হয়। হিচং এই বেল্টের মাধ্যমেই হাইশিকে সেই বিষাক্ত সূচটা লাগিয়েছিল, তবে এটা দিয়ে তো তেমন কিছুই প্রমাণ হয় না। জেনারেল সুও নিরিবিলি বসেছিল, বোঝা যাচ্ছিল তার মাথায় অন্য কোনো প্ল্যান চলছে। খাওয়া শেষে হিচং দাঁড়িয়ে বলে তার ওয়াশরুমে যেতে হবে। সেখানকার গার্ডরা তখন হিচংকে গার্ড দিয়ে ওয়াশরুমে নিয়ে যায় এবং তারা ওয়াশরুমের বাইরে অপেক্ষা করছিল। কিন্তু অনেকক্ষণ পরেও হিচং বের হয়ে না আসায় তারা দরজা ভেঙে ভিতরে ঢোকে আর দেখতে পায় সেখানে হিচং এর মৃতদেহ পড়ে আছে। সাথে ছিল হিচং এর সুইসাইড নোট, যেখানে হিচং লিখেছিল সে হাইশিকে বিষ দিয়েছে, কেননা হাইশি ছিল তার সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। সে জেতার জন্য হাইশিকে বিষ দিয়েছিল। শাওজি এই খবর জিয়ানকে দিলে স্বাভাবিকভাবেই জিয়ান সেই কথা বিশ্বাস করে না। সে তো জানতোই হিচং এর পেছনে কোনো মাস্টারমাইন্ড রয়েছে, আর এটাও বুঝতে পারে যে হিচং আত্মহত্যা করেনি। তবে হিচং এর সুইসাইড নোটের সাথে তার আগের প্যারাগ্রাফের হাতের লেখা মিলিয়ে দেখা হয়েছিল। দুইটা হাতের লেখা একই রকম, তাই এখন এই কেসটা বন্ধ করে দেওয়া হবে। শাওজি হাইশির ব্যাপারে জিজ্ঞাসা করলে জিয়ান জানায় তার শরীর থেকে বিষ বের করা হয়েছে, তবে এখনো হাইশির জ্ঞান ফেরেনি। এরপরেই আমরা ম্যাডাম জিউকে দেখতে পাই। তার প্রচন্ড মন খারাপ ছিল। লিউ তার কাছে এসে জিজ্ঞাসা করে, ম্যাডাম আপনি কেন মন খারাপ করে বসে আছেন? ম্যাডাম জিউ তখন লিউয়ের হাত ধরে বলে, তোমার সাথে কথা বলতে সবচেয়ে বেশি কমফোর্ট লাগে, অন্য কারোর সাথে কথা বলতে এত বেশি ভালো লাগে না। লিউ ম্যাডাম জিউকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। ম্যাডাম জিউ চাইলে তাকে খুলে বলতে পারে। ম্যাডাম জিউ তখন তাকে একটা গল্প বলে। গল্পটা এমন ছিল, দুইটা ছেলে মেয়ে একসাথে ছোট থেকে বড় হয়ে উঠেছে। তারা যখন বড় হয়ে যায় তখন তাদের পরিবার থেকে তাদের বিয়ে ঠিক করা হয়। ম্যাডাম জিউ তার আর জিয়ানের কথা বলছিল। জিয়ানের বাবা আর ম্যাডাম জিউয়ের বাবা জিয়ান আর ম্যাডাম জিউয়ের বিয়ে ঠিক করেছিল, কিন্তু জিয়ান সরাসরি না করে দেয় জিউকে বিয়ে করতে। সবাই মনে করেছিল তারা যেহেতু ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে তারা হয়তো একে অপরকে ভালোবাসে। জিউ জিয়ানকে ভালোবাসলেও জিয়ান জিউকে ভালোবাসতো না। জিয়ান বলে সে শপথ করেছে সে কখনোই বিয়ে করবে না, কেননা জিয়ানের দাদা ছিল একজন জেনারেল, সে খুব অল্প বয়সে মারা গিয়েছে। তাই জিয়ানের দাদিকে খুব অল্প বয়সে বিধবা বেশে জিয়ানের বাবাকে একা একা মানুষ করতে হয়েছে। সে তার দাদির কষ্টটা নিজে চোখে দেখেছে। সে যেহেতু তখন একজন যোদ্ধা ছিল তাই সে চাইতো না কোনো মেয়ের জীবন এভাবে নষ্ট হোক। জিয়ানের বাবা জোর করলেও জিয়ান একদম নিষেধ করে দেয় যে সে বিয়ে করবে না। তবে এরপরেই প্রিন্স ইয়ের বিদ্রোহের সময় আসে। দেশে প্রচন্ড যুদ্ধ লাগে, যে যুদ্ধে জিউয়ের বাবা আর জিয়ানের বাবা দুজনেই মারা যায়। জিয়ান আর জিউয়ের বিয়েটা সেখানেই আটকে যায়। ম্যাডাম জিউ এখনো পর্যন্ত বিয়ে না করে অপেক্ষা করছিল জিয়ানের। তার মনে আশা ছিল হয়তো কখনো না কখনো জিয়ান তার দিকে দেখবে, কখনো জিয়ানের মনে হবে যে ম্যাডাম জিউ সত্যি জিয়ানকে ভালোবাসে, তবে সেই সময় কখনোই আসেনি। লিউ বুঝতে পারে না জিউ তার নিজের জীবনের গল্প বলছে।
সে জিউকে বুঝিয়ে সেখান থেকে ভিতরে নিয়ে যায়। এইদিকে হিচং যেহেতু সবকিছু স্বীকার করে সুইসাইড করেছিল, তাই এই কেসটা বন্ধ করে দেওয়া হয়। ফার্স্ট পজিশন খালি রাখা হয়, অন্য একটা ছেলেকে সেকেন্ড এবং হাইশিকে থার্ড ঘোষণা করা হয়। তবে পরীক্ষার ভার যেহেতু জেনারেল সুয়ের উপর ছিল, আর সে এমন জঘন্য একটা ক্যান্ডিডেটকে চয়েস করে ফাইনাল রাউন্ড পর্যন্ত তুলেছে, তাই জেনারেল সুকে 2 র্যাঙ্ক নিচে ডিমোশন করা হয়, মানে তার পদ কেড়ে নেওয়া হয়। জেনারেল সু তখন বলে সে তো এই অপরাধের জন্য মৃত্যু ডিজার্ভ করে। একটা কথা আছে, অতিভক্তি চোরের লক্ষণ। জেনারেল সু ছিল সেই চোর। যা হোক, রাজা বলে পূর্বে তোমার অনেক কন্ট্রিবিউশন রয়েছে দেশের জন্য, তাই আমি তোমাকে শুধুমাত্র ডিমোশন দিলাম। আর এরপর লর্ড কিনহাই বলে ডাক দেয়। যেহেতু গতদিন সবাই দেখেছিল যে লর্ড কিনহাই বেঁচে আছে, তাই এখন আর জিয়ান তো মাস্ক পরে রাজার পাশে থাকতে পারবে না। সবাই তো জেনেই গিয়েছে যে এই মাস্ক পরা লোকটা লর্ড কিনহাই। তাই জিয়ানকে তার জেনারেল পদ ফেরত দেওয়া হয় এবং জিয়ানকে তার আগের প্যালেস মানে তার বাপদাদার সম্পত্তি দিয়ে দেওয়া হয়। এতদিন যেহেতু সবাই জানতো লর্ড কিনহাই মারা গিয়েছে, তাই লর্ড কিনহাইয়ের প্যালেস তো ফাঁকাই পড়েছিল। মানে জিয়ান সম্পূর্ণভাবে তার আগের অবস্থা ফিরে পায়। আর এই বিষয়টা তো জেনারেল সুয়ের একদমই ভালো লাগবে না। সে নিজের বাড়িতে গিয়ে প্রচন্ড ক্রোধে তলোয়ারবাজি করতে থাকে। তবে তখনই সেখানে জিয়ান চলে আসে এবং জেনারেল সুয়ের সাথে তার তলোয়ারবাজিতে অংশ নেয়। মুহূর্তেই সে জেনারেল সুকে হারিয়ে দেয় আর তারপর বলে, আমার লোকদের থেকে দূরে থাকো। যদি আমার লোকদের কোনো ক্ষতি করার চেষ্টা করো, তাহলে তার প্রতিদান তোমাকে তোমার রক্ত দিয়ে দিতে হবে। এটা বলে সেখান থেকে চলে যায়। জিয়ান হাইশির জন্য ওষুধ নিয়ে আসে, তবে তখনও হাইশির জ্ঞান ফেরেনি। সে হাইশিকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছিল। তখনই হাইশির জ্ঞান ফিরে যায়। হাইশি চোখ মেলে জিয়ানকে দেখে। তখন আমরা পাস্টের একটা সিন থেকে দেখতে পাই, হাইশি যখন ডুবে যাচ্ছিল তার মনে হচ্ছিল সে মারা যাবে। তবে সে যখন পানির মধ্যেই তার সামনে জিয়ানকে দেখে, সে মনে করে এটা তার কল্পনা। মানুষ মারা যাওয়ার আগে তাকে দেখে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। এই কারণে হাইশি জিয়ানকে কল্পনা মনে করে কিস করতে যায়। তবে জিয়ান হাইশিকে ধাক্কা দেয়। ওই সময় জিয়ানের মাস্ক খুলে পড়ে যায়। জিয়ান হাইশিকে নিয়ে উপরে উঠে আসে। হাইশির এই কথা মনে পড়তে সে প্রচন্ড লজ্জা পেয়ে যায়। জিয়ান তখন হাইশিকে বলে, উঠে ওষুধ খেয়ে নাও, আর দ্রুত সেখান থেকে চলে আসে। বোঝা যায় জিয়ানও লজ্জা পাচ্ছিল। এরপরে দেখা যায় জু যখন হাঁটছিল, তখন সে দেখতে পায় তিলানের মেইড একজন গার্ডের সাথে কথা বলছে। সে তখন ওই মেইডের পিছু পিছু তিলানের প্যালেসে যায় এবং শুনতে পায় তিলানের মেইড ওই গার্ডের থেকে হাইশির খবর নিয়ে গিয়েছে। সে তিলানকে বলছে হাইশি এখন বিপদমুক্ত, যেটা শুনে তিলান অনেকটা খুশি হয়। তবে তখনই জু ঘরে ঢুকে বলে, তোমার তো দেখছি হাইশির জন্য অনেক চিন্তা। তিলান তো এবার ফেঁসে গিয়েছে। তিলান তখন বলে, মিস্টার হাইশি আমার জান বাঁচিয়েছিল, তাই আমি মানবতার খাতিরে তার খোঁজ রেখেছি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি, এটা চাঁদ সূর্যের মতো সত্য। জু তখন বলে, তাহলে তুমি প্রমাণ দাও, আজ রাতে তুমি আমার ঘরে চলে এসো। তিলান তো ভয় পেয়ে যায়, তারপরেও সে তো কিছু বলবে না। রাতের বেলা সত্যি সত্যি তিলান কিং জু এর ঘরে চলে আসে। তিলান আর জু যখন একা ছিল, জু তিলানকে বলে, ঠিক আছে শুরু করো। তিলান তখন জু এর বেল্টে হাত দিলে জু প্রচন্ড রেগে চিৎকার করে ওঠে। সে বলে, তোমার বাবা মা কি তোমাকে কিছু শিখিয়ে পাঠায়নি? তিলান তখন বলে, আমার বাবা মা আমাকে সবকিছু শিখিয়ে পাঠিয়েছে। আপনাকে খুশি করার জন্য আমি সবকিছু করতে পারবো। আপনি যদি শুধুমাত্র জিজানকেই ভালোবেসে থাকেন, তাহলে আমি জিজানও হতে পারবো। ব্যাস, এই কথা শুনে তো জু প্রচন্ড রেগে যায়। সে তিলানকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ইউনুসকে বলে তিলানকে সাউথ প্যালেসে বন্দি করে রাখতে। সাউথ প্যালেস খুবই ঠান্ডা আর পরিত্যক্ত একটা প্যালেস, যেখানে কাউকে শাস্তি দেওয়ার জন্য আটকে রাখা হতো। প্রিন্সেস তিলানকে তার মেইড সহ সাউথ প্যালেসে আটকে রাখা হয়। তিলান যখন ভিতরে যায়, ভিতরের অবস্থা দেখে তার মেইডরা বলে, আপনি এখানে কিভাবে থাকবেন? খুব দ্রুত এমন কোনো উপায় বের করুন যাতে করে এখান থেকে বের হতে পারি। তবে তিলান বলে, এখানে থাকতে তার বেশ ভালো লাগবে। এখানে কোনো নিয়ম নেই, কারো ভয় নেই, সে আরামসে থাকতে পারবে। তবে তার খরগোশটার জন্য তার খারাপ লাগছে। তিলানের খরগোশকে তার সাথে দেয়া হয়নি এবং সে একটা রুম চয়েস করে নেয় থাকার জন্য। এদিকে জিয়ান প্রস্তুতি নিচ্ছিল প্যালেস চেঞ্জ করার, যেহেতু সে আবার তার বাবার প্যালেসে ফিরে যাচ্ছে। তবে সে হাইশির রুমের কোনো কিছু চেঞ্জ করে না। হাইশি কিছুটা সুস্থ হয়েছিল। সে জিয়ানের কাছে এসে জিজ্ঞাসা করে কেন হাইশিকে এখানে রেখে যাওয়া হচ্ছে।
জিয়ান তখন বলে, তুমি একজন মেয়ে, আজ না হোক কাল তোমাকে তো মেয়েদের মতো থাকতেই হবে। আর আমার প্যালেসে শুধুমাত্র ছেলেরাই থাকে। তুমি এখন বড় হয়েছো, তাই তোমার এসব ছেলেদের মধ্যে থাকা ঠিক হবে না। হাইসি তখন বলে, এতদিন তো এভাবেই ছিলাম, এটা ভালো না আপনি আমি জুইং একসাথে থাকি। তবে জিয়ান হাইসিকে কড়াভাবে জানিয়ে দেয় হাইসি তার প্যালেসে যাবে না, সে একা একা এখানেই থাকবে। হাইসি তখন অনেক মন খারাপ হয়। এদিকে ম্যাডাম জিউ একটা কাপড়ের উপরে কিছু একটা সেলাই করছিল, সে এটা জিয়ানকে উপহার দিতে যাচ্ছিল। জিয়ান যেহেতু লর্ড কিনহাই রূপে ফিরে এসেছে, একটা বিষয় বলা হয়নি, জিউ আগে থেকেই জানতো যে জিয়ানই লর্ড কিনহাই, মানে বিশ্বস্ত কিছু মানুষ শুধু জানতো আর কি। যা হোক, জিউ সেই জিনিসটা নিয়ে প্যালেসে যায়। তবে সে যেটা জিয়ানের জন্য এনেছে এটা বলার সাহস পায় না, বরং সে কিং জুকে ওইটা উপহার দিয়ে চলে আসে। কিং জু এটা দেখে হাসতে থাকে আর বলতে থাকে, ম্যাডাম জিউ তোমাদের বিয়ের বিষয়টি মনে করিয়ে দিচ্ছে, ভালো করে দেখো এই এমব্রয়ডারিটি। আসলে ওই এমব্রয়ডারিটি সব বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করা হতো। তবে জিয়ান জুয়ের এসব কথায় পাত্তা না দিয়ে চলে যায়, কারণ সে তো প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে সে কখনোই বিয়ে করবে না। এদিকে হাইসি একা একা প্যালেসে মন খারাপ করে বসেছিল। তখন জুইং তার কাছে আসে। জুইং হাইসির গ্রাম থেকে ফিরে এসেছে। হাইসির মা হাইসির জন্য অনেক জিনিসপত্র দিয়ে দিয়েছে। হাইসি যখন সেগুলো দেখে সে তো খুশি হয়ে যায়। সেখানে কিছু পিঠা ছিল যেগুলো হাইসি খেতে খুবই পছন্দ করে। জুইং হঠাৎ হাইসিকে জিজ্ঞাসা করে, তুমি তোমার রুমের জিনিসপত্র গোছাওনি কেন? আমরা তো অন্য প্যালেসে শিফট হচ্ছি। হাইসি তখন বলে, মাস্টার তাকে নিয়ে যাবে না। হাইসি খুব মন খারাপ করেছিল। জুইং তখন বলে, তুমি মন খারাপ করো না, আমি মাস্টারকে জিজ্ঞাসা করবো সে কেন তোমাকে নিতে চাচ্ছে না। আর রাতের বেলা জিয়ানকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে জিয়ান বলে, তুমি ভুলে যেও না ও একটা মেয়ে, এটাই ভালো হবে যে ও আলাদা থাকুক। জুইং তখন বলে, ও মেয়ে বলেই তো ওর একা একা প্যালেসে থাকা অনিরাপদ, ও একটা মেয়ে মানুষ একা একা একটা প্যালেসে কিভাবে থাকবে। তবে জিয়ান জুইং এর কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরেই আমাদের লিউকে দেখানো হয়, সে চোখ বন্ধ করে এমব্রয়ডারি প্র্যাকটিস করছিল। সেখানে জুইং আসে, সে পা টিপে টিপে লিউ এর একদম সামনে চলে আসে এবং লিউকে একটা ব্রেসলেট দেয়। লিউ তো ওই ব্রেসলেটটা হাতে পড়ার সাথে সাথে দ্রুত চোখ খোলে। তবে সেখানে কেউই ছিল না, মানে এইটুকু মুহূর্তের মধ্যে জুইং আবারও চালের উপর উঠে গিয়েছে। তবে ব্রেসলেটটা পেয়ে লিউ তো অনেক খুশি। এরপরই দেখা যায় জু হাঁটতে হাঁটতে সাউথ প্যালেসের সামনে চলে আসে। আর সেখানে এসে সে বুঝতে পারে চারদিক অনেক নির্জন। সে তখন ইউনুসকে জিজ্ঞাসা করে, এই জায়গাটা এমন কেন, আমরা এখন কোথায় আছি? ইউনুস তখন বলে, আমরা সাউথ প্যালেসের সামনে। জু তখন চিন্তা করে সে যেহেতু সাউথ প্যালেসের সামনে চলেই এসেছে, একবার সে প্রিন্সেস তিলানকে দেখতে যাবে। আর সে প্রিন্সেস তিলানকে দেখার জন্য সাউথ প্যালেসের ভিতরে প্রবেশ করে। গিয়ে দেখতে পায় সেই জায়গা তো একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। প্রিন্সেস তিলান জায়গাটাকে সুন্দর মতো পরিষ্কার করে ফেলেছে। জু হাঁটতে হাঁটতে তিলানের রুমের দিকে যায়। তিলান তখন জিতার বাজাচ্ছিল, মানে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। জুকে দেখে মেয়েডরা কিছু বলতে চাইলেও জু তাদেরকে থামিয়ে দেয়। আর সে মুগ্ধ হয়ে তিলানের মিউজিক বাজানো শুনছিল। তিলান মিউজিক বাজানো শেষ করে বলে, যদিও এটা পুরনো কিন্তু বেশ ভালোই বাজানো যায়। মেয়েডরা ইশারা করে যে তার পেছনে জু। তিলান তখন দ্রুত জুকে গ্রেটিং করে। জু বলে, আমি তোমাকে এখানে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়েছি, কিন্তু তুমি তো দেখছি বেশ আনন্দেই আছো। তিলান সেখানে তার গলার পেন্ডেন্টের মতো ড্রাগন কাঠের উপরে খোদাই করেছিল। জু তিলানকে জানায় তাদের রাজ্যে বিশ্বাস করা হয় যে এই ড্রাগনটা তাদেরকে প্রোটেক্ট করবে। জু তখন বলে, তুমি এটা কাকে প্রোটেক্ট করার জন্য বানিয়েছো, মিস্টার তাং নাকি হাইসি? তিলান তখন বলে, আমি নিজেই এখানে বন্দি, আমি নিজেকে প্রোটেক্ট করার জন্যই বানিয়েছি। তিলানকে বলে, সামনে একটা যুদ্ধ হতে চলেছে, সেই যুদ্ধে আমার 30,000 সৈন্য যাবে, তুমি 30,000 সৈন্যের প্রত্যেকের জন্য এমন একটা করে ড্রাগন খোদাই করে দিবে। মেয়েরা রাজাকে অনুরোধ করে এমনটা না করতে। তবে তিলান চুপচাপ সবকিছু মেনে নেয়। জু ইউনুসকে বলে তিলানের প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিতে, আর তারপর যাওয়ার সময় বলে জিজানের সাথে সাথে তার ভালো থাকাও চলে গিয়েছে, তিলান যতই চেষ্টা করুক সে ভালো থাকতে পারবে না। এটা বলে সেখান থেকে চলে যায়। এদিকে হাইশিকে প্যালেস থেকে পোশাক পাঠানো হয়, যেহেতু সে থার্ড হয়েছে তাই তার র্যাঙ্কের জন্য রাজার সাথে পরদিন দেখা করতে হবে। তবে হাইশির প্রচন্ড মন খারাপ ছিল, তাই সে একা একা ঘুরতে বাজারে চলে যায়। সেখানে সে একটা দোকানে গিয়ে কিছু পেন্ডেন্ট কিনছিল। তবে তাকে সেখানকার মেয়েরা চিনে ফেলে।
আর সে অনেক সুন্দর, তাই সেখানকার মেয়েরা তার সাথে লাইন মারার চেষ্টা করছিল। এমনকি মেয়ের মারা চিৎকার করে বলছিল আমার ছোট মেয়ের এখনো বিয়ে হয়নি। হাইসি বেচারি তখন কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। আর একটু পর একটা দোকানের ভিতর থেকে মেয়ে সেজে বের হয়ে আসে। হাইসি যখন বের হয়ে আসছিল, ইউদো নামে একটা ছেলে হাইসিকে দেখে ক্রাশ খেয়ে যায়। তখনই দোকানের ভেতর থেকে একজন বের হয়ে বলে আপনি চলে এসেছেন। ইউদো ছিল এই দোকানের মালিক। দোকানের কর্মচারী ইউদোকে জানায় হাইসি একটা ছেলে, সেখানে সে মেয়ের ছদ্মবেশ নিয়ে বের হয়েছে। হাইসি একটু ঘুরতে বের হয়েছিল আর তাকে দেখে তো সব মেয়েরা পাগল হয়ে যাচ্ছিল, তাই সে নিজের আসল রূপে ঘুরতে চাচ্ছিল। তবে ইউদু বিশ্বাস করে না যে হাইসি ছেলে। সে উল্টো কর্মচারীকে বলে তুমি একটা বলদ। এদিকে একজন সৈন্য জিয়ানকে এসে খবর দেয় সে ভুল করে হাইসিকে ভুল সময় বলেছে। হাইসির 9:15-তে কিংজুয়ের সাথে দেখা করার কথা, তবে সে ভুল সময় বলার কারণে হাইসি তখনও এসে পৌঁছায়নি। জিয়ান তখন জুইংকে পাঠিয়ে দেয় হাইসিকে খুঁজে আনার জন্য। জুইং এসে হাইসিকে তো খুঁজে পেয়ে যায়, তবে হাইসি তো মেয়ে বেশে ছিল, আর এখন চেঞ্জ করে সে সঠিক সময়ে রাজার সামনে পৌঁছাতে পারবে না, তাই হাইসি যায় না। কিন্তু এই বিষয়টা জিয়ান সামলে নেয়। সে রাজাকে বলে হাইসি হঠাৎ করে আবারও অসুস্থ হয়ে গিয়েছে। এখন হাইসিকে যেহেতু বিষ দেওয়া হয়েছিল, তাই রাজা এই বিষয়ের উপর আর কিছু বলে না। এদিকে হাইসি আর জুইং এক জায়গায় বসে আরামসে খাবার খাচ্ছিল। জুইং হাইসিকে বলছিল তোমার কি ভয় হচ্ছে না মাস্টার তোমাকে বকাবকি করবে? তখন জিয়ান হাইসির পেছনে এসে দাঁড়ায়। জুইং কিছু বলতে যাবে, তবে জিয়ান তাকে আটকে দেয়। হাসি তখন বলে তুমি আমাকে কিসের বকাবকির ভয় দেখাচ্ছ? তুমি নিজেই তো মাস্টারের কাছে কত বেশি বকা খাও। তখন জিয়ান পেছন থেকে বলে ওঠে কে বকা খেয়েছে? হাসি তো ভয় পেয়ে যায়। জিয়ান হাসিকে বলে আজ তোমার রাজার সাথে দেখা করার কথা ছিল, আর তুমি এখানে মজা মাস্তি করে বেড়াচ্ছ। যেহেতু এটা তোমার ভুল না, তাই তোমাকে বেশি কিছু বললাম না। যাও প্যালেসে গিয়ে তোমার জিনিসপত্র গোছাও, তুমি আমার প্যালেসে শিফট হবে। হাসি তো মহা খুশি। তারা বের হয়ে দেখে বৃষ্টি নামছে। হাইসি তখন জুইংকে একটা পেন্ডেন্ট উপহার দেয়, তবে জিয়ানের এটা দেখে অনেক হিংসা হচ্ছিল। এটা তার এক্সপ্রেশনে বোঝা যাচ্ছিল। জুইং হাইসিকে বলে তুমি মাস্টারের জন্য কিছু কেননি? হাইসি তখন বলে সে মাস্টারের জন্য কিছু কেনেনি। জুইং যেহেতু তার ভাই, তাই সে জুইংকে উপহার দিচ্ছে। মাস্টারকে উপহার দেওয়ার মতো ক্ষমতা কি আর তার আছে? জিয়ানের তো এমনিই হিংসা হচ্ছিল, আর এসব কথা শুনে সে গটগট করে হেঁটে বের হয়ে যায়। জুইং আর হাইসি তার পেছন পেছন আসছিল আর মারামারি করছিল। এই দুইটা সবসময় ঝামেলা করতে থাকে, যদিও বিষয়টা অনেক কিউট। যা হোক, এই পর্বটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। যদি তোমাদের সাড়া পাই তাহলে নেক্সট পর্বের দিকে আগাবো, না হলে এখানেই শেষ। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তবে যাচ্ছি। আল্লাহ হাফেজ।